এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ফেব্রুয়ারির শেষ সময় আর মার্চের শুরু, বৈশাখ আসতে শুরু করেছে। তবে এবার বৃষ্টি যেন একটু আগেই চলে এসেছে। শীতের আমেজ শেষ হতে না হতেই হঠাৎ একদিন ঝুম বৃষ্টি শুরু হলো। তবে বৃষ্টিটা বলতে না বলতে ভয়ঙ্কর আকার ধারণ করলো। সময় যেতে যেতে তার গতি তীব্র হচ্ছিল। একসময় এটা এক বিশাল ঝড়ে রূপান্তরিত হলো। অসময়ে বৃষ্টিটা মানুষ মেনে নিতে পারছে না। নিস্তব্ধতা চারদিকে, তখন শুধু বৃষ্টির আওয়াজ। শহরের মেইন রোডগুলোতে ট্রাফিক লাইট রেড, কারণ এটা বৃষ্টির মধ্যে গাড়ি চলতে দিলে হঠাৎ কোনো বিপদ হতে পারে। ট্রাফিক জ্যামে বসে থাকা মানুষগুলোর চোখে মুখে বিরক্তি স্পষ্ট। হঠাৎ বেশ জোরে শোনা গেল একটা সাইরেন। হ্যাঁ, এটা পুলিশের গাড়ির। সাইডে থাকা ট্রাফিকরা যত দ্রুত সম্ভব গাড়িগুলোকে সাইড করছিল, কারণ যত তাড়াতাড়ি সম্ভব এই গাড়িটাকে যেতে দিতে হবে, কারণ ইমার্জেন্সি। নিজেদের মার্সিডিজ বেন্সের জানলা দিয়ে সবকিছু দেখছিল আয়াত। আয়াত বাবা মায়ের একমাত্র মেয়ে, অনেক বড়লোক পরিবারের সন্তান, কিন্তু আজকে জ্যামে পড়ে অনেক বিরক্তিকর একটা পরিস্থিতিতে পড়ে গেছে। এত দ্রুত পুলিশের গাড়ি যাওয়া দেখে তার ভাবনার কোনো বিচ্ছেদ ঘটল না। সে এক দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। বৃষ্টিতে তার অনেক ভালো লাগে। ওদিকে পুলিশের গাড়িতে বসে থাকা রক্তবর্ণ দুটো চোখ নিয়ে একজন বেশ জোরে ফোনে কাউকে বলল, সিয়াম, যত তাড়াতাড়ি সম্ভব ফোর্স পাঠাও, রোড নং 309। আমি এই মুহূর্তে 10 জন অফিসারকে এখানে দেখতে চাই। ওপাশ থেকে কে কি বলল সেটা শোনা গেল না। তবে সেই দুটো চোখ গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করলো জঙ্গলের ভেতর দিয়ে। চারদিকে মানুষ যখন হঠাৎ বৃষ্টির কারণে নিস্তব্ধ পরিস্থিতির প্রকৃতির খেলা উপভোগে ব্যস্ত, তখনই জঙ্গলের ভেতর একটা ছোট্ট ঘরে একটা মেয়ের চিৎকার শোনা গেল। মেয়েটা নিজের ইজ্জত, নিজের জীবন বাঁচানোর জন্য চিৎকার করছে। মানুষ যখন মৃত্যুর কাছাকাছি চলে যায়, তখন তার ভেতরে কি কাজ করে একমাত্র ওই মানুষটাই ভুলতে পারবে যে সেই পরিস্থিতিতে আছে। মেয়েটা নিজের জীবন বাঁচানোর জন্য চিৎকার করছে, কিন্তু পাশে থাকা দুটা ছেলে নিজেদের চাহিদা পূরণে ব্যস্ত। তারা মেয়েটা চিৎকার শুনে শুধু ভোগের খেলায় ভাসছে। নিজেদের চাহিদা পূরণ করে তারা চিৎকার করে হাসছিল। এরকম প্রতিদিনই চিৎকার শোনা যায় সে জঙ্গলের ভেতর থেকে, কিন্তু মানুষ ভয়ে সেখানে যায় না। তারা ভাবে হয়তো ভয়ঙ্কর কোনো প্রেতাত্মা সেখানে ভর করেছে, মানুষকে নাচাচ্ছে সেখানে বসে বসে। কিন্তু একজন আছে যে নিজের দুচোখ সব সময় সজাগ রাখে মানুষের জন্য, যে নিজের জীবনটা দিতেও প্রস্তুত। সে বসে থাকেনি, সে এই আত্মাকে বিশ্বাস করে না, বরং এর পেছনে রহস্যটা উদ্ঘাটন করতে নিজের জীবনটা পর্যন্ত বাজি রাখতে প্রস্তুত। সে দৌড়ে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, তখনই শুনতে পেল ওই চিৎকার। সে আরও দ্রুত গতিতে সামনের দিকে যেতে যেতে পেছনে থাকা মেয়েটাকে বলল, গো ফাস্ট তিশা, আমাদেরকে এভাবে বসে থাকলে চলবে না। যে করেই হোক মেয়েটাকে উদ্ধার করতে হবে। এই মেয়েটার জীবন বিপদের মধ্যে আছে। পিছন থেকে অফিসার দিশা দৌড়াচ্ছে। এতগুলো মানুষ এত বৃষ্টির মধ্যে জঙ্গলের অন্ধকারের মধ্যে দায়িত্ব পালনে ব্যস্ত। তারা সেই ঘরের কাছাকাছি চলে আসলো। যখনই বাইরে কারো উপস্থিতি টের পেলাম, তখনই কয়েকটা লোক গুলি করতে শুরু করলো। অন্ধকারের মধ্যে গুলাগুলি চলছে, কিন্তু কেউ কাউকে টার্গেট করে গুলি করতে পারছে না। কিন্তু সেই সময় হঠাৎ করে একজনের চিৎকার শোনা গেল। আর কেউ না, সে অফিসার রুদ্র চৌধুরী। লাফ দিয়ে ঘরের ভেতর ঢুকলো। ঢুকে দেখতে পেল একটা ছেলে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে সরাসরি গিয়ে তার মাথা বরাবর লাথি দিল, কিন্তু আরেকজন ছেলে পালিয়ে গেল। সেই ছেলেটাকে ছেড়ে তিশাকে বলল, তিশা, ওকে পালাতে দিবে না। যে করেই হোক ওকে ধরো। ওদেরকে আজকে ভালো করে চাহিদা পূরণ করে দেব। কিন্তু না, তিশা তাকে ধরতে পারল না। ছেলেটা জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। ছেলেটার পেছন পেছন কয়েকজন অফিসার গেল, কিন্তু তারা ব্যর্থ। ওদিকে রুদ্র চেষ্টা করে যাচ্ছে সে মেয়েটাকে বাঁচানোর, কিন্তু যখনই মেয়েটার কাছে গেল, তখনই তার বিবস্ত্র চেহারা দেখতে পেল, সাথে নিথর দেহটা। মেয়েটা মারা গেছে, তবে তার গলায় ঝুলানো কার্ডটা দেখে বুঝতে পারলো সায়েন্স ইউনিভার্সিটির ছাত্রী তানিয়া। সে নিজের মাথায় নিজেই আঘাত করলো। কেন বাঁচাতে পারলো না মেয়েটাকে? এটা তো তার দায়িত্ব। সে আবারও তার দায়িত্বে হেরে গেল, নিজেকে নিজে গালাগালি করছিল। এরপর ছেলেটার কাছে গেল, গিয়ে তার মাথায় বন্দুকের পেছন দিয়ে আঘাত করলো। ছেলেটার মাথা থেকে রক্ত পড়তে শুরু করলো। তখনই আরো 10 জন অফিসার গিয়ে সেখানে সিয়াম ঢুকে এই অবস্থা দেখে রুদ্রের হাত চিপে ধরল। এরপর বলল, স্যার কি করতেছেন? এই ছেলেটাকে মারলে চলবে না, একে নিয়ে যেতে হবে। যে করেই হোক এর কাছ থেকে সবকিছু বের করতে হবে। রুদ্র থেমে গেল। তার শরীরে পুলিশের পোশাক নেই,
লম্বা হাতার একটা শার্ট আর একটা মোটা প্যান্ট পরে আছে, কারণ সে জানতো না আজকে এরকম একটা ঘটনা ঘটবে। গলায় তার গামছা ঝুলানো, সবাইকে ফিরে যেতে বলে সে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলো। এই জঙ্গলের ভেতর থেকেই তাকে ইনফরমেশন খুঁজে বের করতে হবে, কিন্তু রাত অনেক হয়ে গেছে। সে কান্না করে করে হাঁটছিল, কারণ অতীতের কথাগুলো তার মনে হতে শুরু হয়েছে। সেইভাবেই হারিয়েছিল তার পরিবারকে। আজ রুদ্রের অনেক মনে হচ্ছে তার ছোট বোন রুহির কথা। রুহিকে ঠিক এভাবেই কিছু পশু ধর্ষণ করেছিল, যার ফলে তার বাবা মা সমাজের মুখ দেখাতে পারছিল না। গ্রামে বসবাস করতো তারা। সেখানে একটা মেয়ে ধর্ষিতা হওয়া মানে সেই পরিবারটা ধ্বংস হয়ে যাওয়া। গ্রামের মানুষদের অবহেলা লাঞ্ছনা সহ্য করতে না পেরে তার বাবা মা দুজনেই তার চোখের সামনে আত্মহত্যা করে। কিন্তু রুদ্র সেদিন কান্না করা ছাড়া আর কিছু করতে পারেনি। নিজের মনে মনে শপথ করে ফেলে যে করেই হোক এদেরকে শেষ করবে, এবং সেই কাজ করছে বর্তমানে। সে সামনের দিকে যেতে যেতে একদম রোডের কাছাকাছি চলে আসলো। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে সে, চোখ থেকে বৃষ্টির মতন পানি ঝরছে। তখনই তার মনটা ভালো হয়ে গেল। এত মন খারাপের ভেতরে একটা দৃশ্য তাকে মুগ্ধ করলো। সামনের দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে 2 হাত পাখির মতো নুড়িয়ে বৃষ্টিতে ফিরছে। এই সময়ের বৃষ্টি খুবই ভয়ঙ্কর। শীতের শেষ আর বৈশাখের শুরু, এই সময়ের বৃষ্টিটা মানুষকে অসুস্থ করে ফেলতে পারে। কিন্তু এই মেয়েটা কেন এভাবে বৃষ্টিতে ভিজছে সে বুঝতে পারছে না। সে সামনের দিক তাকিয়ে আছে। মেয়েটার শরীরে সাদা একটা জামা। এই সাদা জামাই তাকে একদম আকাশ থেকে নেমে আসা কোনো কল্পনার পরই মনে হচ্ছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা পাখির মতো নিজেকে নিজের 2 হাত এলোমেলো করছে। কতক্ষণ তাকিয়েছিল সে নিজেও জানে না। রুদ্র সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো নিজের অজান্তে। মেয়েটা লক্ষ্য করেনি, ঘুরতে ঘুরতে হঠাৎ করে রুদ্রের বুকে এসে পড়ল। রুদ্র মেয়েটাকে ছড়িয়ে ধরল। মেয়েটা তখন তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে রুদ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হ্যাঁ, এটার কেউ নয়, আয়াত। আয়াত কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে থাকলো, এরপর নিজেকে স্বাভাবিক করে বলল, আসলে আই এম সরি, আমি বুঝতে পারিনি হঠাৎ করে বৃষ্টি নেমেছে, আর বৃষ্টিটা আমার খুবই পছন্দের, সেজন্য আপনার উপর পড়ে গেলাম। রুদ্র নির্বাক। মেয়েটার চেহারার চেয়ে তার কণ্ঠ আরও বেশি সুন্দর। রুদ্র কোনোদিন কোনো মেয়ের প্রতি আকর্ষিত হয়নি, কিন্তু এই মেয়েটাকে দেখার পর তার পুরো পৃথিবীটা উল্টে গেছে। তার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব সৌন্দর্য যেন এই মেয়েটার মধ্যেই নিবদ্ধ রয়েছে। রুদ্র আরও কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা তার মুখের সামনে হাত নাড়া দিয়ে বলল, কি হলো মিস্টার, এভাবে তাকিয়ে আছেন কেন? কি হয়েছে? রুদ্র এবার স্বাভাবিক হলো। এতক্ষণ যেন সে ঘোরের মধ্যে ছিল। এরকম একটা পরিস্থিতির সম্মুখীন সে কখনো হয়নি। রুদ্র তখন তার দিকে তাকিয়ে আর কোনো কথা বলল না, চলে যেতে থাকলো। আয়াত শুধু ছেলেটার দিকে তাকিয়েছিল। কি অদ্ভুত, ছেলেটা এখনো সে আদিম যুগের ছেলেদের মতন পোশাক পরছে। এখন কি সে যুগ আছে নাকি? ছেলেটার পোশাক তার কাছে অদ্ভুত লাগলো। সে এসব নিয়ে চিন্তা করতে যখন ব্যস্ত, তখনই ড্রাইভার এসে জানালো রোড ছেড়ে দিয়েছে, তাদেরকে যেতে হবে। সে চিন্তা ভাবনা ফেলে গাড়িতে করে বাড়ি চলে গেল। বাড়িতে পৌঁছতেই তার আম্মু তার দিকে এগিয়ে আসলেন। এগিয়ে এসে বললেন, আয়াত, এটা কি করেছো? তোমাকে না বলেছি বৃষ্টিতে ভিজবে না? এই সময় বৃষ্টি খুবই ভয়ঙ্কর। আমরা ভালোই বুঝতে পেরেছিলাম তুমি এরকম কিছু করবে, সেই জন্য আমি ড্রাইভার নিষেধ করেছিলাম, কিন্তু তার কথা না শুনে কেন বৃষ্টিতে ভিজলে? আয়াত তখন তার মাকে জড়িয়ে ধরল। আরে আম্মু, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, বৃষ্টি আমার অনেক বেশি ভালো লাগে। এই বৃষ্টিতে আমার কিচ্ছু হবে না। একবার শুধু জ্বর হোক, এরপর মাম্মি মাম্মি বলে যদি কান্না করবে, তাহলে তোমাকে আমি বাড়ির বাইরে রেখে দিয়ে আসবো। আয়াত তার মার কথাই হাসলো, কারণ সে জানে তার মা তার অসুস্থতা দেখলে পাগল হয়ে যাবে। আয়াত কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে চেঞ্জ করলো। ছেলেটার কথা আবার মনে হলো। ওদিকে রুদ্র চলে গেল পুলিশ স্টেশনে। গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালো। ছেলেটা কান্না করছে। ভয়ঙ্কর একটা চাহনি নিয়ে তাকিয়ে আছে রুদ্র। ছেলেটা কল্পনাও করতে পারেনি রুদ্র তাকে ধরে ফেলবে। শুধু পত্রিকায় আর লোকমুখী গল্প শুনেছে রুদ্র চৌধুরীর কথা, কিন্তু কোনোদিন সামনাসামনি দেখা হয়নি। আজকে দেখা হয়ে গেল। রুদ্র নিজের হাতের লাঠিটা ছেলেটার পায়ের উপর রাখলো, এরপর বলল, আশা করি আমার সাথে দেখা হওয়ার আগেই আমার ব্যাপারে অনেক কিছু জেনে গেছিস, তাই না? তাই আমাকে রাগাতে না চাইলে সরাসরি বলে ফেল, তোর সাথে আর কে কে আছে, আর কেন এসব করছিস? ছেলেটার অবস্থা যেন আরও খারাপ হয়ে গেল এই কথা শোনার পর। রুদ্র চৌধুরীর সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস এখনো কোনো অপরাধীর হয়নি। সে কিভাবে মিথ্যে কথা বলবে? এরপরেও ছেলেটা বলল, স্যার বিশ্বাস করেন,
আমি এসবের কোনো কিছুই জানি না। আমি আমার বন্ধুর সাথে এসেছিলাম। আমার বন্ধু রনি এসবের সাথে জড়িত। সে আমাকে বলেছিল আজকে আমাকে সুযোগ করে দেবে। আমি তানিয়াকে অনেক আগে থেকে ভালোবাসতাম, কিন্তু সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। উল্টো ভার্সিটিতে সবার সামনে আমাকে অপমান করেছে। সেজন্য আমি বাধ্য হয়ে এই কাজ করেছি। আমি রনিকে বলেছি আমি তানিয়াকে ধরতে সাহায্য করব, যাতে তানিয়া আর কোনো দিন কারোর সামনে দাঁড়িয়ে অহংকার করতে না পারে। কিন্তু আমি বুঝতে পারিনি ও তানিয়াকে মেরে ফেলবে। কথাটা শোনার পর রুদ্রের চোখ আগুনের মতন হয়ে গেল। সে হাতে থাকা লাঠিটা দিয়ে ছেলেটার গায়ে সজোরে আঘাত করল। ছেলেটা চিৎকার করে উঠল। তখন সে ছেলেটার গলা চেপে ধরল লাঠিটা দিয়ে। এরপর বলল, আমি রুদ্র চৌধুরী, তোর মতো কত অপরাধীকে শাস্তি দিয়েছি, এটা তুই কল্পনা করতে পারবি না। আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস তোর কী করে হলো? তুই কি জানিস আমার ব্যাপারে? আমার রাগ উঠলে তুই ধ্বংস হয়ে যেতে পারিস। সত্যি কথা বল, তুই যে মিথ্যা কথা বলতেছিস এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এখনও সময় আছে, সত্যি কথা বলে দে। স্যার, আমি সত্যি কথা বলছি, আমার কথা বিশ্বাস করুন। আমি এসবের কোনো কিছুই জানি না। আমার বসকে আমি জানি না, তবে আমি রনির সাথে কাজ করি। রনি আমার বন্ধু। হ্যাঁ, আমি আপনাকে একটা মিথ্যা কথা বলেছি যে আমি এর আগে এরকম কোনো কাজ করিনি। আমি এর আগে এরকম কাজ করেছি। আমি ভার্সিটি থেকে মেয়েদেরকে ধরতে সহযোগিতা করতাম, তাদেরকে ইনফরমেশন দিতাম মেয়েগুলোর ব্যাপারে। রুদ্র ছেলেটাকে আবার আঘাত করতে শুরু করলো। পুরো পুলিশ স্টেশন চিৎকার চেঁচামেচির আওয়াজে মুখরিত হচ্ছিল, কিন্তু রুদ্রের থামার কোনো নাম নেই। ছেলেটাকে মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলল। এরপর সিয়ামকে ডাক দিল। সিয়াম তখন তার সামনে এসে দাঁড়ালো। তখন সে সিয়ামকে বলল, এই ছেলেটার কাছ থেকে ইনফরমেশন বের করো। রনি কোথায় থাকে, কী করে, সব ইনফরমেশন আমি জানতে চাই। ওর কাছ থেকে ইনফরমেশন বের করে রনিকে খুঁজে বের করবে। 2 দিন সময়, 2 দিনের ভিতর রনিকে আমি আমার চোখের সামনে দেখতে চাই, না হলে আমি সব কিছু ধ্বংস করে দেব। সিয়ামও বড্ড বেশি ভয় পায় এই চোখ দুটোকে। রেগে যাওয়ার পর রুদ্র কী করে সে নিজেও জানে না। তখন সে রুদ্রকে ঠান্ডা করার জন্য বলল, স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যে করেই হোক এই 2 দিনের ভেতরে রনিকে আপনার চোখের সামনে হাজির করব। আপনি একটু ঠান্ডা হন। সিয়াম, তুমি আমাকে ঠান্ডা হবার কথা বলছো? তুমি জানো কত মেয়ের জীবন চলে যাচ্ছে এদের কারণে? কত মেয়েকে নিজেদের স্বপ্ন বিসর্জন দিতে হচ্ছে? মেয়েগুলো এসেছিল ভার্সিটিতে পড়াশোনা করার জন্য, আর এই কুত্থার বাচ্চারা তাদেরকে তুলে এনে ধ্বংস করে দিচ্ছে। এদেরকে যতক্ষণ না পর্যন্ত ধ্বংস করছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। বলে রুদ্র বেরিয়ে গেল। সিয়াম তখন সেখানেই দাঁড়িয়ে কাঁপতে শুরু করলো। অপরাধীরা যেমন তাকে ভয় পায়, ঠিক সেরকমই তার সাথে থাকা অফিসাররা পর্যন্ত রুদ্রের ভয়ে হাত পা নাড়াতে পারে না, এতটাই ভয়ঙ্কর সে। নিজের দায়িত্ব কোনোদিন অবহেলা করে না রুদ্র, নিজের দায়িত্ব সঠিকভাবেই পালন করে। সকাল হতেই রুদ্র বেরিয়ে পড়ল। আজ যেন নতুন এক রুদ্রকে সবাই আবিষ্কার করলো। সকালবেলা নিজের হাতে নাস্তা রেডি করে সে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল। আজ পরনে একটা লুঙ্গি, সাথে একটা টি শার্ট, দেখতে একদম গ্রামের কৃষকের ছেলে মনে হচ্ছে। কোমরে গামছা বেঁধে বেরিয়ে পড়ল সেই রোডের দিকে। রোড নং 309। বগলে তার একটা লম্বা ফিতাওয়ালা বাক্স। সেই বাক্সের ভিতর জুতা পরিষ্কার করা, কালি করার জন্য যত জিনিসপত্র প্রয়োজন সবকিছু নিয়ে হেঁটে যাচ্ছে সে জঙ্গলের রাস্তার দিকে। তবে জঙ্গলের ভেতর প্রবেশ করলো না, সামনে বসে পড়ল। এখানে বসে বসে জুতো পরিষ্কার করছিল লোকজনের। কেউ কল্পনাও করতে পারবে না এই মানুষটাকে, কিন্তু সে এমনভাবে কাজ করছিল যেন মনে হচ্ছিল না সে অভিনয় করছে। সে দক্ষ কর্মীর মতো সবাইকে সার্ভিস দিয়ে যাচ্ছিল। সকালে কিছুটা সর্দি অনুভব করলো আয়াত, তাই লুকিয়ে লুকিয়ে রুম থেকে বের হলো, কারণ তার মা দেখলে আজকে খবর আছে। সে বেরিয়ে তার বাবার কাছে চলে আসলো। এরপর তার বাবাকে বলল, আব্বু, আমি বাইরে থেকে নাস্তা করে নিব। এখন আমাকে বাইরে যেতে হবে। আম্মু দেখলে একদম শেষ হয়ে যাবে। কালকে বৃষ্টিতে ভিজেছিলাম, তাই হালকা সর্দি হয়ে গেছে। আজকে আমার কলেজে একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে। আমি বেরিয়ে যাচ্ছি, তানিয়াকে নিতে হবে। আকরাম খান কোনো কথা বললেন না। তিনি তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর সাবধানে যাওয়ার কথা বলে তিনিও বেরিয়ে পড়লেন অফিসের উদ্দেশ্যে। আয়াত বাইরে গিয়ে ড্রাইভারকে বলল গাড়ি নেবে না, হেঁটে যাবে, কারণ তানিয়াকে নিতে হবে। সে বাড়ির বাইরে এসে একটা রিকশায় উঠে গেল। এখান থেকে তানিয়ার বাসা পর্যন্ত রিকশায় যাবে। এরপর তানিয়ার বাসা থেকে 5 মিনিট হাঁটলেই তাদের ভার্সিটি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী আয়াত। ইচ্ছা তার একজন বড় ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার বাবা মায়ের ইচ্ছা সুন্দর একটা রাজপুত্রের সাথে বিয়ে দেবে তাকে। আয়াত এসব ভাবছিল, হঠাৎ করে লক্ষ্য করলো সে তার দামি জুতাটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে।
তার বাবা এটা তার জন্মদিনে উপহার দিয়েছিল বিদেশি ব্র্যান্ডের। আয়াত রিক্সাওয়ালাকে বলল সামনে কোনো মুচিকে দেখলে তার সামনে দাঁড় করাতে। রিক্সাওয়ালাও মাথা নাড়ালো। এরপর সৌভাগ্য অথবা দুর্ভাগ্যক্রমে তারা পড়ে গেল রুদ্রের সামনে। আয়াত নেমে সামনের দিকে যখন তাকালো তখন দেখতে পেল কালকে রাতের সে ছেলেটার মতো দুইটা চোখ, কিন্তু মুখটা কেমন জানে অপরিচিত। সে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, এরপর নিজেকে সংযত করে দাঁড়ালো। রুদ্র যখন সামনের দিকে তাকালো তখন দেখতে পেল কালকে সেই মায়াবতী, যার মায়া এসে পড়েছে, রাতে যার জন্য তার ঘুম হারিয়ে গিয়েছিল। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু এখন তার সামনে পরিচয় প্রকাশ করলে চলবে না। তখন সে সামনের দিকে তাকিয়ে বলল, ম্যাম বলুন আপনাকে কীভাবে সেবা দিতে পারি। আয়াত তখন নিশ্চিত সেই ছেলেটা, কারণ কালকে রাতে তার কণ্ঠ শুনে আয়াত বুঝেছিল অনেক সুন্দর কণ্ঠ। আয়াতের একটা সুন্দর গুণ আছে, সে মানুষের যে কোনো গুণাগুণ খুব ভালো মনে রাখতে পারে। সে তখন তার দিকে তাকিয়ে বলল, আরে আপনি কালকে রাতে সেই ছেলেটা না যার সাথে আমার দেখা হয়েছিল? সে হবে হয়তো, তবে ম্যাডাম এখন বলুন আপনাকে কিভাবে আমি সেবা দিতে পারি। আসলে এটা অনেক দামি ব্র্যান্ডের জুতা। আমার বাবা আমার জন্মদিনে উপহার দিয়েছিলেন, কিন্তু রিংটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে। আপনি এটা একটু পালিশ করে রং করে দিন তো। রুদ্র কোনো সংকোচ বোধ করল না, মেয়েটার পায়ে হাত দিল, এরপর জুতা খুলে দিল। রুদ্রের স্পর্শে কেমন জানি শিহরণ অনুভব করলো আয়াত। সে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা খুব যত্ন করে তার জুতাটা পালিশ করে দিল, এরপর কালি করে তার দিকে এগিয়ে দিল। আয়াত তখন নিজের পার্স থেকে টাকা বের করে ছেলেটার দিকে 500 টাকার একটা নোট এগিয়ে দিল। 120 টাকা হয়েছে। বাকি টাকাটা যখন ফেরত দেবে হাতে কালি লেগে আছে। হঠাৎ করে রুদ্রের চোখ চলে গেল সে জঙ্গলের রাস্তার দিকে। একটা কালো গাড়ি ঢুকছে জঙ্গলের সে রাস্তা দিয়ে। ড্রাইভিং সিটে বসে থাকা রনিকে সে খুব ভালো করে লক্ষ্য করলো। কালকে রনিকে সে খুব ভালো করে লক্ষ্য করেছে। তার অসুবিধে হলো না, সে যখন ওদিকে তাকাতে ব্যস্ত তখন টাকাগুলো হাত থেকে পড়ে যায় গালিতে, আর একটু মাখামাখি হয়ে গেল। টাকাটাতেও সামান্য লেগে গেল। সে তখন টাকাটা এগিয়ে দিয়ে বলল, এই নিন ম্যাডাম আপনার বাকি টাকা। আয়াত টাকাগুলোর দিকে তাকালো, তার গা কেমন জানি ঘিনঘিন করতে শুরু করলো। এরকম নোংরা টাকা। সে ছেলেটার দিকে তাকালো। ছেলেটার মুখটা মায়াবী হলেও শরীরটা কেমন জানি একদম রাস্তার ছেলেদের মতো। আয়াত তাকিয়েছিল, এরপর একটু অহংকারী ভঙ্গি নিয়ে বলল, টাকাটা কত নোংরা হয়ে গেছে, অবস্থা দেখেছেন? এই টাকাটা তুমি রেখে দাও, আমার এই টাকা লাগবে না। রুদ্র অবাক হয়ে গেল। মেয়েটা এতক্ষণ আপনি করে কথা বলছিল, হঠাৎ করে তুমি করে কথা বলছে কেন, আর এরকম কেন করছে? তখন সে বুঝতে পারলো তার হাত নোংরা থাকার কারণে নোংরা লেগে গেছে। তাই আয়াতকে বলল, ম্যাডাম দেখুন, এই টাকার কারণেই কিন্তু মানুষ দিনের পর দিন মারামারি ঝগড়া বিবাদ করে আসতেছে। এই টাকার কারণে মানুষে মানুষে এত বিবাদ। আমি জানি 380 টাকা আপনার কাছে কোনো ব্যাপারই না, কিন্তু দেখেন আমি কিন্তু সারাদিন পরিশ্রম করেও সেই 380 টাকা পাই না। আমার কাছে 380 টাকাটা কত বিশাল টাকা। টাকা নোংরা হলে চলে না, এটা বাবা বল। আমি হয়তো নোংরা হতে পারি, অথবা আমার হাত যতই নোংরা হোক, এই টাকাটা কিন্তু সেই বড় লোকদের পকেটেই যায়। ছেলেটার এমন কথা শুনে আয়াতের ভীষণ রাগ হলো। সে যখন টাকাগুলো দিয়ে দিয়েছে তাহলে এত বাণী শোনানোর কারণ কি? আয়াতের এমনিতেই দেরি হয়ে যাচ্ছিল। তখন সে একটু রেগে গিয়ে বলল, এই জন্যই মানুষের উপকার করতে নেই। আমি টাকাগুলো দিলাম, টাকাগুলো রেখে দাও। তুমি এত বড় বড় কথা বলতেছো কেন? দেখে মনে হচ্ছে যেন একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসেছেন ফ্রিতে জ্ঞান বিলিয়ে দেওয়ার জন্য। যদি এতই জ্ঞানী তাহলে এরকম মুচির কাজ করো কেন? গিয়ে পণ্ডিত্য দেখাও না কেন? মেয়েটার কথায় কিছুটা অপমান বোধ করলো রুদ্র, কিন্তু আয়াত চলে আসতেই রুদ্র দৌড় দিল সেই জঙ্গলের ভেতরে। আয়াত ফিরে তাকিয়ে দেখলো ছেলেরা জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। এটা দেখার পর সে অবাক হয়ে গেল, তাকিয়েই থাকলো কিছুক্ষণ। এরপর সামনের দিকে যেতে শুরু করলো। ওদিকে রুদ্র পাগলের মতন দৌড়াতে দৌড়াতে সেই বাড়ির কাছে এলো। বাড়ির কাছে আসতে সেখানে দুইটা লোকের হাসাহাসি শুনতে পেল। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এই মাসে আমরা যে সাপ্লাইটা আনবো সেটা যদি আপনি একবার সেল দিতে পারেন তাহলে অনেক টাকার মালিক আমরা হয়ে যাব। আপনি আমাদের প্রতি বিশ্বাস রাখুন। হ্যাঁ, তোমাদের উপর আমার ভালোই বিশ্বাস আছে। তোমরা আমার অন্যান্য কর্মচারীদের থেকে অনেক ভালো কাজ করতেছো, কিন্তু কালকে শামীম ধরা পড়ে গেল কি করে? আমি জানি না স্যার, তবে আমার মনে হয় না ওরা ওকে বাঁচিয়ে রেখেছে। আর ও আমার ব্যাপারে কোনো কিছুই জানে না। বেশি বললে আমার নাম বলবে, আর নাম বলে আর কি লাভ হবে? আমাকে কি তারা ধরতে পারবে নাকি? তা যা বলেছ।
ওরা কল্পনাও করতে পারবে না আমার হাত কতটা উপরে। ওরা যতই চেষ্টা করুক না কেন, একে একে আমি সবাইকে শেষ করে দিব। আমার এই বিশাল সাম্রাজ্য আরও বড় হবে। বলেই সে আবার পাগলের মতন হাসতে শুরু করলো। রুদ্রের এসব আর সহ্য হচ্ছে না। সে সিয়ামকে তাড়াতাড়ি কল করলো। এরপর আর থেমে থাকতে পারল না। সামনের দিকে এগিয়ে তাদের উপর আক্রমণ করলো। লুঙ্গির বাঁধন থেকে বন্দুকটা বের করে সরাসরি গিয়ে সেই লোকটার মাথায় ধরল, কিন্তু লোকটাকে কিছু করার আগেই পেছন থেকে কেউ একজন তার মাথায় আঘাত করলো। সে মাটিতে লুটিয়ে পড়ল। তখন তারা সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু রুদ্র একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছে। চেয়ারে বসে থাকা সেই চশমাওয়ালা লোকটার হাতের একটা আঙ্গুল কাটা। আর কিছু বলতে পারল না, সেখানেই অজ্ঞান হয়ে পড়ে রইল। ওদিকে আয়াত চলে গেল তানিয়ার বাসায়। গিয়ে দেখতে পেল অনেক মানুষের জড়ো হয়ে কান্না করছে। এটা দেখার পর সে তাড়াতাড়ি ভেতরে গিয়ে তানিয়ার মাকে কান্নার কারণ জিজ্ঞাসা করতেই তিনি আয়াতকে জড়িয়ে ধরে আরও জোরেই কান্না করে দিল। তখন তার কান্না দেখে আয়াত কান্না করে বলল, আন্টি, আপনি এরকম করছেন কেন? আপনি কান্না করছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। আর তানিয়া কোথায়? এ কথা শোনার পর তানিয়ার মা আরও জোরে জোরে কান্না করে দিলেন। আয়াত কিছুই বুঝতে পারছে না, সে বারবার একই প্রশ্ন করে যাচ্ছে। তখন তার ইশারায় একটা সাদা কাপড়ের দিকে তাকিয়ে দেখিয়ে দিলেন। আয়াত তখন সেদিকে এগিয়ে গেল। গিয়ে যখনই কাপড়টা একটু সরালো, সে চিৎকার করে কান্না করে উঠল। চোখের সামনে নিজের প্রিয় বান্ধবীর এরকম ভয়ানক পরিস্থিতি দেখে সে নিজেকে ধরে রাখতে পারল না। মাথাটা ঘুরে আসছে তার বান্ধবীর পুরো শরীরে দেখতে পেল অসংখ্য আঁচড়ের দাগ, আঘাতের চিহ্ন। তার মানে কেউ তার সাথে খারাপ কিছু করেছে। আয়াত তখন তানিয়ার মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আন্টি, ওর কি হয়েছে? ও কথা বলছে না কেন? এভাবে শুয়ে আছে কেন? আয়াতের কান্না দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। তানিয়ার মা তাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে লাগলো। পুরো বাড়িতে একটা বেদনাদায়ক পরিস্থিতি বিরাজ করছে। চারিদিকে হৃদয় বিদারক চিৎকার। তানিয়ার মা তখন আয়াতকে জড়িয়ে ধরে বলল, মারে, আমার মেয়েটার জীবন শেষ হয়ে গেল। কয়েকটা পশু মিলে কালকে আমার মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে এই অবস্থা করেছে। আমার মেয়েটাকে এভাবে ফিরিয়ে দিলেও আমি আমার মেয়েটাকে রেখে দিতাম, কিন্তু ওই নর পশুগুলো আমার মেয়েটাকে বাঁচতে দেয়নি। আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে। আন্টি, কি বলতেছেন? আমার বান্ধবীর কিছু হয়ে যাবে? এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না কারা এসব করেছে। তোমরা কি এই ব্যাপারে কিছু জানতে পেরেছো? জানি না রে মা, সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখনই পুলিশ এসে এই লাশটা দিয়ে গেল। আমার মেয়েটা এখন এই পৃথিবীতে নেই। ওরা আমার মেয়েটাকে বাঁচতে দিল না, ওরা আমার মেয়েটাকে শেষ করে দিল। আয়াত চিৎকার করে কান্না করতে শুরু করলো। কারা তার বান্ধবীর সাথে এত ভয়ঙ্কর একটা কাজ করলো? সে তার বাবাকে কল করবে। তার বাবাও এটা শুনে অনেক বেশি অবাক হলেন। তার বাবা মা দুজনেই আসতে শুরু করলেন। আয়াত তখন তাদের বন্ধু রাফিকে কল করলো। রাফি ভার্সিটির অনেক ছাত্রছাত্রী নিয়ে চলে আসলো। তখন তানিয়ার বাবার কাছে আয়াত এলো। তানিয়ার বাবাকে জড়িয়ে ধরে বলল, আঙ্কেল, আমার বান্ধবীর যারা এই পরিস্থিতি করেছে তাদেরকে আমি ছাড়বো না, তাদেরকে শেষ করে দিতে হবে। আঙ্কেল, আপনি আমার সাথে চলুন। ওর খুনিকে খুঁজে বের করতেই হবে। ওকে এভাবে ছেড়ে দিলে চলবে না। তানিয়ার বাবা কি বলবেন কিছুই বুঝতে পারছিলেন না। তানিয়ার বাবা রফিক সাহেব শুধু তাকিয়েছিলেন আয়াতের দিকে। মেয়েটা তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, এটা তিনি জানেন। কিন্তু তিনি সামান্য একজন ব্যবসায়ী, কোনো মতে বাজারে একটা মুদির দোকান নিয়ে পরিবার চালান। তিনি এই মুহূর্তে তিনি যদি সব বড় লোকদের সাথে মামলা করতে যান, তাহলে তার কাছে অর্থ সম্পত্তি কোনো কিছু নেই। তিনি কিভাবে এই মামলা জিতবেন? এরপর তার একটা ছোট ছেলে আছে, সে ছেলেটার জীবনটাও তারা শেষ করে দেবে। তিনি তখন আয়াতের দিকে তাকিয়ে বললেন, মা, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু আমি কিভাবে তাদের বিরুদ্ধে মামলা করব? তারা অনেক ভয়ঙ্কর লোকজন, অনেক টাকা পয়সাওয়ালা লোক। তাদের বিরুদ্ধে কিছু করতে গেলে পরে আমার ছোট ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার মেয়েটাকে আমি হারিয়েছি, আমার ছোট ছেলেটাকে আমি হারাতে পারবো না। আঙ্কেল, আপনি এসব কি বলতেছেন? আমার বান্ধবী মারা গেছে, তাকে খুন করা হয়েছে। আপনার মেয়ে মারা গেছে, আপনি এইভাবে বসে থাকবেন? ওদেরকে শাস্তি দিতে হবে। ওরা যদি এরকমভাবে প্রশ্রয় পায় তাহলে 2 দিন পর আরও ভয়ঙ্কর কাজ করবে। তানিয়ার বাবা কিছু বলতে পারলেন না। তখন ভার্সিটির অনেক ছাত্রছাত্রীরা চলে আসলো। আয়াত তাদের সাথে কথা বলতে শুরু করলো। তখন আয়াত রাফিকে বলল, রাফি, কি করে এত বড় একটা ঘটনা হয়ে গেল?
কালকে আমি আমার মামার বাসায় গিয়েছিলাম, না হলে তো আমি সব কিছু দেখতাম। আমি একা ফেলে আসতাম না তানিয়াকে। তানিয়ার এত বড় একটা ক্ষতি কিভাবে হয়ে গেল? আমরা কিছুই জানি না। আমাদের চোখের সামনে যদি এরকম হতো তাহলে কি আমরা বসে থাকতাম নাকি? আমাদের কল্পনার বাইরে এই কাজ হয়ে গেছে। কিন্তু কেউ তো একজন দেখেছে। কারোর সাথে কি তানিয়ার কোনো ঝামেলা হয়েছিল? না হলে হঠাৎ করে সব ছেলে মেয়ে রেখে তানিয়াকে কেন তারা তুলে নিয়ে গেল আর এরকম করলো? তখন হঠাৎ করে পেছন থেকে রায়মা এগিয়ে আসলো। রায়মা প্রথম বর্ষের ছাত্রী, তাদের জুনিয়র। সে তখন এগিয়ে এসে বলল, আপু, আমি কিছুটা জানি। আমি কালকে ক্যান্টিনে বসেছিলাম, তখন তানিয়া আপু সেখানে বসেছিল। হঠাৎ করে শামীম ভাই এসে তাকে প্রপোজ করে, কিন্তু উনি উল্টো থাপ্পড় মেরে দেয়, কারণ বারবার নাকি শামীম ভাই তাকে প্রপোজ করছিল, কিন্তু তানিয়া আপু অ্যাকসেপ্ট করছিল না। সেই জন্য বাধ্য হয়ে থাপ্পড় মেরে দেয়। তখন শামীম ভাইয়া তাকে হুমকি দিয়েছিল তার জীবন শেষ করে দেবে। এরপর যখন ভার্সিটি ছুটি হয় তখন শামীম ভাইয়া তার পেছনে ছিল, এটা আমি দেখেছি। এই কথা শুনে আয়াদ বুঝতে পারল সব কিছু, কারণ সেও জানে শামীম অনেক দিন থেকে তানিয়াকে ডিস্টার্ব করে আসছিল, কিন্তু তানিয়া কিছুতেই রাজি হচ্ছিল না। তখন রাফি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে বলে, আরে কি বলতেছিস? কালকে থেকে শামীমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক চেষ্টা করা হচ্ছে তাকে খুঁজে বের করার, কিন্তু কিছুতেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকে থেকে শামীম কোথায় হারিয়ে গেছে? তার মানে কি তানিয়ার এত বড় সর্বনাশ করে দিয়ে সে পালিয়ে গেল? পালিয়ে কোথায় গিয়ে বাঁচবে? ওকে বের হয়ে আসতে হবে। ওকে আমি ছাড়বো না। আমার বান্ধবীর জীবন শেষ করে দিয়ে ও শান্তিতে জীবনযাপন করবে, এটা আমি হতে দিব না। ওকে যতক্ষণ না পর্যন্ত শেষ করেছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। ওকে শেষ করা না অবধি আমি শান্তিতে বসে থাকতে পারবো না। কিন্তু আমরা কি করব আয়াত? আপাতত আমাদের একটাই কাজ, যে করে হোক আঙ্কেলকে রাজি করাতে হবে। ওদের বিরুদ্ধে মামলা দিতে হবে। আমার মনে হয় শুধুমাত্র শামীম না, এখানে আরও কয়েকজন জড়িত আছে। ভার্সিটির মধ্যে তারা অনিয়ম করে যাচ্ছে, সবাইকে ধরিয়ে দিতে হবে। না হলে আমরা কেউ নিরাপদ নই। একটা মেয়ে হয়েও নিরাপদ নয়। কালকে আমার সাথে রাইমা এসব হতে কতক্ষণ? এটা তুই একদম ঠিক কথা বলেছিস, কিন্তু আঙ্কেল তো অনেক বেশি ভয় পাচ্ছে। তাদের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো নয়। যদি তারা আঙ্কেল অথবা তার পরিবারকে কোনো ক্ষতি করে দেয় তাহলে এই পরিবারটা তো একদম ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা বেঁচে থেকে কি করলাম? আমাদের বান্ধবীর খুনিদের শাস্তি দিতে না পারলে আমরা তার বন্ধু হলাম কেন? আমি সকল টাকা পয়সা দিব। টাকা পয়সা নিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না। আমার বাবার কি টাকা পয়সা কম আছে নাকি? যে করেই হোক আমার বান্ধবীর খুনিকে শাস্তি দিতে চাই। আর আঙ্কেলকে তোরা দেখে রাখবি। ওকে ঠিক আছে বান্ধবী, তুই কোনো চিন্তা করবি না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের বান্ধবীর খুনিকে আমরা শাস্তি দেব। এরপর তারা সবাই তানিয়ার বাবাকে বোঝাতে শুরু করলো, কিন্তু তানিয়ার বাবা কিছুতেই রাজি হচ্ছিলেন না। তিনি অনেক বেশি ভয় পাচ্ছিলেন। এমনিতেই গরিব মানুষ, তার মধ্যে এরকম একটা পরিস্থিতিতে তাকে পড়তে হবে, এটা তিনি কোনোদিনও কল্পনা করতে পারেনি। তিনি অনেক বেশি ভয়ের মধ্যে ছিলেন। নিজের সবচেয়ে প্রিয় একমাত্র মেয়েকে হারাতে যাবে, এটা তিনি কল্পনাও করতে পারেননি। কিন্তু তার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে। ওদিকে সিয়াম টিম নিয়ে যখন সে ঘরের কাছাকাছি আসলো তখন দেখতে পেল রুদ্র অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তখন তাড়াতাড়ি রুদ্রকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসলো। এরপর যখন রুদ্রের জ্ঞান ফিরল তখন রুদ্র চিৎকার করে বলল, ওদেরকে আমি ছাড়বো না, ওদেরকে শেষ করে দেব। সিয়াম ওরা আমার হাতের কাছে ছিল, কিন্তু আমি তাদেরকে ধরতে পারলাম না। স্যার আপনি একটু শান্ত হন। ওরা কেউ আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। ওদের সবাইকে শাস্তি পেতে হবে। আপনি একা কেন গেলেন? যদি ওরা আপনার কোনো ক্ষতি করে দিত তখন কি হতো? সিয়াম আমি শান্ত হয়ে বসে থাকতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত এদের রক্ত দিয়ে আমি গোসল না করছি ততক্ষণ পর্যন্ত আমার কোনো শান্তি নেই। তখন রুদ্রের দিকে এগিয়ে আসলো তিশা। তিশা মনে মনে রুদ্রকে ভালোবাসে, কিন্তু সাহস করে রুদ্রের সামনে দাঁড়িয়ে কোনো দিন বলতে পারেনি, কারণ এই কথা বলতে গেলে রুদ্র হয়তো তাকে থাপ্পড় দিয়ে তার গাল লাল করে দেবে। তখন সে রুদ্রের সামনে এসে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলল, স্যার আপনাকে সবাই অনেক বেশি ভরসা করে। আপনার উপরে ভরসা করে কত মানুষ শান্তিতে জীবনযাপন করছে। আপনি যদি এভাবে নিজের জীবন যেখানে সেখানে বিলিয়ে দেন তাহলে তো হবে না। আপনার সামান্য একটা ভুলে যদি আপনার জীবন নষ্ট হয়ে যায় তাহলে শুধু আপনার জীবন নষ্ট হবে না, অনেক মানুষের শান্তি নষ্ট হয়ে যাবে।
তৃষা, আমি এভাবে বসে থাকতে পারছি না। আমার চোখের সামনে কত মেয়ের কান্না আমি দেখতেছি। আমি আমার বোনের কান্না দেখছি ছোটোবেলায়। আমার বড় বোনকে তারা এভাবে শেষ করে দিয়েছিল। আজ প্রতিটা লাশের দিকে তাকালে আমার বোনের চেহারা ফুটে ওঠে আমার সামনে। আমার কাছে মনে হয় আমার আব্বু আমাকে বলতেছে, রুদ্র, ওদেরকে ছাড়বি না। আমি কিভাবে বসে থাকবো তৃষা? তিশা কি বলবে, বাকরুদ্ধ সে। নির্বাক হয়ে তাকিয়ে আছে এই মানুষটার দিকে। এ প্রথম মনে হয় কান্না করতে দেখেছে রুদ্রকে। রুদ্রের সে কঠিন চেহারার পিছনে যে একটা নিষ্পাপ চেহারা আছে, এটা সে খুব ভালো করেই জানে। তিশা শুধু তাকিয়ে ছিল অবাক দৃষ্টিতে তার দিকে। কি মায়াবী তার চেহারা। তিশা তখন তাকে বলল, স্যার, আমরা সবাই আপনার পাশে আছি। আপনি আপনার যুদ্ধে জয়ী হবেন, এটা আমরা বিশ্বাস করি। আপনি ওদেরকে শেষ করে দিবেন, কিন্তু এর জন্য আপনাকে প্ল্যান করে এগিয়ে যেতে হবে। এভাবে যদি হঠাৎ করে আক্রমণ করে বসেন, তাহলে হয়তো আপনার জীবন তারা শেষ করে দিতে পারে। আমি পারবো না তৃষা, আমাকে এভাবে কিছু একটা করতে হবে। তোমরা তাড়াতাড়ি কেস ফাইল বের করো, বের করে খুঁজে বের করো কোনো অপরাধীর আঙ্গুল কাটা ছিল কিনা। এমন কোনো অপরাধী কি আছে যার বাম হাতের আঙ্গুল কাটা ছিল? তার নামে কোনো রেকর্ড থাকলে খুঁজে বের করো। আমি যে করি হোক এই অপরাধীর ব্যাপারে জানতে চাই, কারণ আমি দেখেছি যে ওইখানে বসেছিল তার হাতের একটা আঙ্গুল কাটা ছিল, বাম হাতের আঙ্গুল কাটা। খুঁজে বের করো তাড়াতাড়ি। আর তৃষা, তুমি যাও রবিনীর ব্যাপারে খোঁজ করো। তোমাকে এসব ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। আমি আমার মা বাবার আত্মহত্যার চোখের সামনে দেখেছি। তুমি মনে করো না আমি ওদের আঘাতে শেষ হয়ে যাব। তুমি আমাকে যতটুকু দেখতে পাচ্ছ এর চেয়ে বেশি ধৈর্যশীল আমি। না হলে আমার বাবা মা যেখানে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে, সেখানে আমি এতদূর কীভাবে আসলাম? তিশা কিছু বলতে পারল না, লজ্জায় পড়ে গেল নিজের কথার জন্য। এখন নিজেই আফসোস করছে সে কোন মানুষকে কোন কথা বলেছে এটা বুঝতে পারেনি। সে তাড়াতাড়ি যেতে শুরু করলো। তার দায়িত্ব পালন করতে হবে। তিশাকে তার পরিবার অনেক জোরাজুরি করেছে বিয়ের জন্য, কিন্তু সে কোনো মতেই রাজি হচ্ছে না। কারণ তার একটা স্বপ্ন, সে যদি জীবনে বিয়ে করে তাহলে রুদ্র স্যার ছাড়া সে আর কাউকে বিয়ে করবে না। কাউকে তার জীবনের কল্পনাও করতে পারে না। তখন তিশা মনে মনে বলে, আমি জানি না স্যার আমি আপনাকে পাবো কিনা, তবে আপনাকে ভীষণ ভালোবাসি স্যার। আপনার কথা চিন্তা করলে আমার ভিতরে কেমন জানি একটা অনুভূতি কাজ করে, যেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আপনি হয়তো আমার এই অনুভূতি কোনো দিন বুঝতে পারবেনও না, কিন্তু বিশ্বাস করেন স্যার, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার প্রতিটা অনুভূতি জুড়ে শুধুমাত্র আপনি বিরাজ করেন। আপনি আমার কল্পনার রাজকুমার, যেই রাজকুমারের অপেক্ষায় আমার পরিবার, কিন্তু তারা জানে না আমি আপনাকে পছন্দ করি। আমি জানি আপনি হয়তো আমাকে কোনোদিন ভালোবাসতে পারবেন না, কিন্তু আমার ভালোবাসা না হয় অপ্রকাশিতই থেকে যাক। একটা দীর্ঘশ্বাস ফেলে দিশা যেতে শুরু করলো। ওদিকে সবাই পৌঁছে গেল তানিয়ার বাসায়। সবাই মিলে তানিয়ার মাকে শান্ত করার চেষ্টা করছে। তানিয়াকে দাফন করতে হবে, এভাবে তো আর রাখা যাবে না। পুলিশ পোস্টমর্টম করেছে, তাকে দাফন করতে হবে। দাফন করার পর তারা বসবে মিটিং করতে, কি করা যায় এই খুনের ব্যাপারে। কিন্তু আয়াত নিজের কথাই অনড়। এখন সে যে করেই হোক তার বান্ধবীর খুনিদের শাস্তি দিতে চায়, সেভাবে কাউকে ছাড়বে না। যখন তানিয়াকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আয়াত কান্না করে বলল, বান্ধবী, তুই আমাকে ছেড়ে চলে গেলি। তোর সাথে কাটানো আমার ছোটবেলা আমি কিভাবে ভুলে থাকবো? আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো তোর সাথে কাটিয়েছি। তুই আমাকে এভাবে ছেড়ে চলে যাবে আমি কোনো দিনও কল্পনাও করতে পারিনি। আমার হৃদয় রক্তক্ষরণ আজ আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমি হয়তো আজ থেকে একটা অব্যক্ত সম্পর্ককে হারিয়ে ফেলেছি, তবে জীবনে অনেক বন্ধু এসেছে। ছোটবেলার বন্ধুত্বের মতো বন্ধু আমি জীবনেও পাবো না, এটা আমি খুব ভালো করেই জানি। যেখানে থাকিস না কেন ভালো থাকিস বান্ধবী। তবে তোকে আমি কথা দিচ্ছি, তোর খুনিদেরকে আমি ছাড়বো না। তাদের রক্ত যতদিন না পর্যন্ত আমি দেখব ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। ভালো থাকিস বান্ধবী, ওপারে না হয় দেখা হবে দুজনে। খুব ভালো থাকিস, ভুলে যাবি না আমাকে। আমি তোকে বড্ড বেশি ভালোবাসি, কারণ তুই আমার ছোটবেলার বান্ধবী। ওরা আমার কান্না শুনলো না, নিয়ে গেল আমার বান্ধবীকে,
জীবনে সবাইকে একবার না একবার চলে যেতে হবে, কিন্তু এইভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছিলাম না। কত স্বপ্ন ছিল দুই বান্ধবীর, দুজনেই কত স্বপ্ন দেখতাম, কিন্তু এইভাবে সব স্বপ্নের অতীত ঘটবে কল্পনার বাহির ছিল। আমি কান্না করছিলাম। তানিয়ার মাকে সামলানোর দায় হয়ে পড়েছিল। আমি তার পাশে গিয়ে বসলাম। এখন তার কেউ রইল না, একমাত্র মেয়ে ছিল। তিনি আমাকে এবং তানিয়াকে কখনো ভিন্ন চোখে দেখেননি, বরং দুজনকেই নিজের মেয়ে মনে করত। তানিয়া চলে যায়নি, আমার বোন চলে গেছে। আমি থেমে থাকবো না, আমাকে যে করেই হোক এই প্রতিবাদ করতেই হবে। সব কিছু সমাধান করে যখন তারা ফিরে আসলো তখন অনেক লেট হয়ে গেছে। আমরা সবাই বসলাম, যে করেই হোক এটা সমাধান করতে হবে। আমার বাবা এসেছেন। আমি তখন বাবাকে বললাম, বাবা তুমি আমাদেরকে সাপোর্ট করো, আমরা ওদেরকে ধরতে চাই। কারা আমার বান্ধবীকে শেষ করে দিল, ওদেরকে আমি দেখতে চাই। ওদের রক্ত যদি আমার সামনে ঝরে না পড়ে আমি শান্ত হতে পারবো না। তুমি যে করেই হোক ওদেরকে আমার চোখের সামনে হাজির করো। মা তুই কোনো চিন্তা করবি না, আমরা পুলিশের কাছে যাব, পুলিশের কাছে গিয়ে ওদের বিরুদ্ধে মামলা করব। শামীম নামের সেই ছেলেটাকে যদি ধরতে পারি তাহলে জানতে পারবো ওদের মূলে কে রয়েছে। তানিয়ার বাবা সব শুনে অনেক বেশি ভয় পেয়ে গেলেন। তিনি নিজের মেয়েকে হারিয়েছেন আর কাউকে হারাতে চান না। তখন তিনি আয়াতের বাবার সামনে এসে বললেন, ভাই সাহেব, আমি চাইছিলাম এইসব ঝামেলায় না আর জড়াতে। আমার টাকা পয়সা কোনো কিছু নেই। শুনেছি শামীম নামের ছেলেটা অনেক বড় লোক। যদি ওর বাবা মা মিলে আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে, আর শুনেছি ওদের ওখানে অনেক বড় একটা গ্রুপ আছে, ওরা সবাই মিলে যদি আমাদেরকে শেষ করে দেয় তাহলে কি হবে? ভাই আপনাকে কোনো চিন্তা করতে হবে না, ওরা বড় লোক হলে আমরা রাস্তার ফকির নাকি? আমি আছি আপনার পাশে, আপনি গিয়ে মামলা করবেন। আপনার মেয়ের খুনিকে কি আপনি শাস্তি দিতে চান না? যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনার মেয়ে কষ্ট পাবে, আপনার মেয়ের আত্মার শান্তি পাবে না। সে মারা গেছে, আপনার মেয়ে মারা গেছে। তানিয়ার বাবা এবার নিজেকে শক্ত করলেন। তিনি নিজের মেয়ের খুনিকে শাস্তি দেবেন এটা চিন্তা করলেন। এরপর তারা সবাই মিলে চলে গেলেন পুলিশ স্টেশনে। সেখানে তখন রুদ্র ছিল না, কারণ রুদ্র তখনও ছদ্মবেশ ধরে ঘুরে বেড়াচ্ছিল। তার মনে হচ্ছিল ওখানে থাকলে ইনফরমেশন পেয়ে যাবে। রুদ্র গেট আপ চেঞ্জ করে ফেললো, কারণ এই গেট আপে তাকে চিনে ফেলবে। সে নতুন একটা গেট আপে ঘুরতে শুরু করলো। এদিকে পুলিশের স্টেশনে এসে যখন এই কথা জানানো হলো তখন রুদ্রকে ফোন করা হলো। আয়াত এবং বাকিরা সবাই চলে গেল। তানিয়ার বাসায় গিয়ে তানিয়ার বাবা মাকে সান্ত্বনা দিয়ে ফিরে আসলো। আয়াত নিজের মাকে ছড়িয়ে ধরে কান্না করছে। আয়াতের মা বুঝতে পারছেন নিজের প্রিয় বান্ধবী হারিয়েছে মেয়েটা, কতটা কষ্ট পেয়েছে এটা তিনি খুব ভালো করেই বুঝতে পারছেন। আয়াতের মা তখন তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, অন্যায় করে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারে না। ওই নিষ্পাপ মেয়ের জীবন যারা ধ্বংস করেছে তারাও শান্তিতে থাকতে পারবে না। ওদের সবাইকে ধ্বংস হয়ে যেতে হবে, হয়তো আজ অথবা 2 দিন পরে, কিন্তু তারা শান্তিতে থাকতে পারবে না। আম্মু, আমার বান্ধবীকে আমি কতটা ভালোবাসতাম এটা তুমি জানো। ওকে হারানোর পরে আমার নিজেকে নিঃস্ব লাগতেছে। এখন আমরা কিভাবে নিরাপদে ওই জায়গায় যাব? ভার্সিটিতে আমরা এখন কেউ নিরাপদ নই, প্রত্যেকটা মেয়ে অনিরাপদ। আমি তোর বাবার সাথে এই ব্যাপারে কথা বলবো। এখন থেকে ওই ভার্সিটির প্রিন্সিপালের সাথে কথা বলতে হবে, কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে ছেলে মেয়েদের ভার্সিটিতে দেব কি করে? আয়াত তখন ঘুমানোর চেষ্টা করলেও কিন্তু ঘুমাতে পারল না। পুরোটা রাত নির্ঘুম কাটালো। ওদিকে রুদ্র পুলিশ স্টেশনে চলে আসলো। তখন সিয়াম তার সামনে আসলো, এসে বলল, স্যার, একটু আগে ওই কেসটা এসেছিল। সেদিন যে মেয়েটাকে আমরা ওখানে মৃত পেয়েছিলাম সেই মেয়েটার পরিবার মামলা করার জন্য এসেছে। তারা শামীম নামে একটা ছেলের ব্যাপারে মামলা করেছে। শামীমকে তো আমরা ধরে নিয়ে এসেছি। হ্যাঁ, এটা আমি জানি, কিন্তু এখন আমাদেরকে ওই মেয়ের পরিবারের সাথে কথা বলতে হবে। ওই মেয়ের পরিবারকে সান্ত্বনা দিতে হবে। আর শামীমকে দৌড়লে হবে না, রনিকে ধরতে হবে। রনিকে দৌড়ে ওর কাছ থেকে ইনফরমেশন নিয়ে ওর বসের কাছাকাছি পৌঁছাতে হবে। তুমি কি পেয়েছো এমন কোনো অপরাধী যার বাম হাতের আঙ্গুল কাটা ছিল? স্যার, এমন 3 জন অপরাধী আছে, এর মধ্যে একজনের ফাঁসি হয়ে গেছে আর 2 জন বাইরে আছে। 2 জন ভয়ঙ্কর অপরাধী, একজন হচ্ছে আশিক মাহমুদ, একজন ড্রাগ ডিলার, আর একজন আরিফ হাওলাদার, খুব বড় ভয়ঙ্কর একজন মাদক ব্যবসায়ী এবং নারী পাচারকারী। এই 2টা বাইরে আছে। আমার মনে হয় এই 2 জনের মধ্যে থেকে কেউ একজন এসব করছে।
তুমি তিশাকে খবর দাও, তিশাকে বলো রনির ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ইনফরমেশন এনে দিতে, আর এই দুজনের ব্যাপারে খোঁজ নিব। প্রথমে আমাদেরকে যেতে হবে আশিক মাহমুদের বাসায়। আশিক মাহমুদের বাসা 11 নম্বর সেক্টরে, তাই না? হ্যাঁ স্যার, আপনার তো মনে আছে 4 বছর আগে তাকে আমরা ধরেছিলাম। এরপর সে জামিনে ছাড়া পেয়েছে, এখন নাকি ব্যবসা শুরু করেছে। তবে কিসের ব্যবসা সেটা জানি না। এই ব্যবসা শুরু করলে তো তাকে আবার ধরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। এরপর তারা গাড়ি নিয়ে যেতে শুরু করলো 11 নম্বর সেক্টরে। সেখানে যাওয়ার পর আশিক মাহমুদের বাসা অনেক কষ্ট করে খুঁজে বের করলো সে। বাসা পরিবর্তন করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা আশিক মাহমুদ পর্যন্ত পৌঁছতে পারল। আশিক মাহমুদকে দেখে তারা অবাক, কারণ পাঞ্জাবি পরে একদম ধার্মিক লোক হয়ে গিয়েছে। তখন সে রুদ্রকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গেল, কারণ রুদ্রকে সে ভালো করেই চিনে। এমনি এমনি আসার মতো মানুষ তো সে না। তখন সে রুদ্রকে বাসায় নিয়ে গেল। এরপর ভয় ভয় জিজ্ঞাসা করলো, স্যার আমি কি কোনো অপরাধ করেছি? আপনি এমনি এমনি আমার বাসায় আসার তো লোক না, সেটা আমি খুব ভালো করে জানি। আমার বাসায় হঠাৎ করে আমাকে খুঁজতে চলে আসলেন, এর কারণটা কি জানতে পারি? তুমি তো আমার ব্যাপারে সব কিছু জানো, এবং এটাও জানো আমি কারণ ছাড়া কারোর সাথে দেখা করি না। একটা কেস নিয়ে আমরা অনেক বেশি চিন্তায় আছি। সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মেয়েরা গুম হয়ে যাচ্ছে এবং তাদেরকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। অনেককে তো আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। এসবের পিছনে যে আছে তার বাম হাতের আঙ্গুল কাটা, এবং তোমার বাম হাতের আঙ্গুল কাটা, সেই জন্য তোমাকে সন্দেহ হচ্ছে। আশিক মাহমুদ তখন কান্না করতে শুরু করলো। এটা দেখার পর আশেপাশে সবাই অবাক হয়ে গেল। আশিক মাহমুদ কান্না করতে করতে রুদ্রের সামনে এসে বলল, স্যার বিশ্বাস করেন, আমি এই কাজ করিনি। আমাকে তো আপনি চিনেন। আমি জামিনে ছাড়া পাওয়ার পর থেকে ভালো হয়ে গেছি। আমি যে এই অন্যায়গুলো আগে করেছি সেই অন্যায়গুলো ভুলে যেতে চাই। এখন থেকে আমি নতুন জীবন শুরু করেছি। দেখেন, আমি ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেছি। এই ব্যবসা করে আমি আমার পরিবার নিয়ে চলতেছি। আপনি জিজ্ঞাসা করে দেখেন। আমি তোমাকে বিশ্বাস করি। আমি কোনো অপরাধীকে ধরার আগে তার ব্যাপারে যাচাই করে নিই। আমি তোমার ব্যাপারে যাচাই করে এসেছি, তুমি এসবের সাথে জড়িত নও। তবে তোমার কি কাউকে সন্দেহ হয় যে এরকম কোনো কাজ করতে পারে? স্যার আমি এসব ছেড়ে দিয়েছি। এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। যখন জামিনে মুক্তি পেয়েছি তখন পরিবারের লোকজন আমাকে বাঁচিয়েছে। সেই জন্য আমি এসব কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। এখন আমি আমার জীবনের সবটা দিয়ে চিন্তা করতে চাই। এসব নিয়ে চিন্তা করে সময় নষ্ট করা চাই না। জীবনে তো অনেক অন্যায় কাজ করলাম, এখন একটু ভালো পথে চলতে চাই, নিজের পরিবারকে একটু সময় দিতে চাই। এসব ছেড়ে দিয়েছি। আমি এ ব্যাপারে কিছু বলতে পারি না। রুদ্র আর কোনো কথা বলল না। লোকটা যখন ভালো ফিরে আসতে চাইছে তখন তার সাথে খারাপ ব্যবহার করে কোনো লাভ নেই। তখন রুদ্র তাকে জড়িয়ে ধরল। এরপর বলল, আশিক ভাই, আপনার এই নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। আপনার জীবন সুখের হোক। আশা করি আপনি অনেক শান্তিতে জীবন যাপন করবেন। আগের অন্যায়ের যে শাস্তি ছিল সেটা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথা বলছেন। আগে আমার কাছে টাকার অভাব ছিল না, কিন্তু আমার জীবনে শান্তি ছিল না। এখন নিজে ইনকাম করতেছি, আলাদা একটা শান্তি কাজ করতেছি। কষ্ট করে পরিশ্রম করে ইনকাম করতেছি, পরিবার নিয়ে অনেক সুখের জীবন যাপন করতেছি। আপনার কারণে এটা সম্ভব হয়েছে। আপনি যদি আমাকে না ধরতেন আর আমি জেলে না যেতাম, তাহলে আমি আগের মতো অন্যায় কাজ করে যেতাম। আপনার কারণে এসব কিছু হয়েছে। অনেক দোয়া করি আপনার জন্য। সত্যি আশিক ভাই, আপনি অনেক মজার মানুষ। আমি আপনাকে দৌড়েছি কোথায় আপনি আমার উপর রাগ করবেন সেটা না করে আপনি আমার জন্য দোয়া করতেছেন। আচ্ছা, ভালো থাকবেন। এখন আমাকে বেরিয়ে যেতেই হবে, অনেক কাজ আছে। বলে রুদ্র বেরিয়ে আসলো। এখন তাকে যেতে হবে দ্বিতীয় গন্তব্যে। তার মানে অপরাধী অন্যজন। যদি আরিফ হাওলাদার এটা করে থাকে তাহলে সে আরিফ হাওলাদারকে ছাড়বে না। একটু বেশি সন্দেহ হচ্ছিল আগে থেকে আরিফ হাওলাদারকে, কারণ লোকটা অনেক বড় একটা অপরাধী ছিল। সে তখন আরিফ হাওলাদারকে খুঁজতে খুঁজতে তার বাসার দিকে যেতে শুরু করলো। কিন্তু ওরা ওখানে যাওয়ার পর দেখলো একটা মহিলা ছাড়া আর কেউ নেই। তখন রুদ্র সে মহিলার দিকে এগিয়ে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, আন্টি, আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। এখানে যে একটা লোক ছিল, বাম হাতের একটা আঙ্গুল কাটা ছিল, আরিফ হাওলাদার নাম, উনি কি এখন বাসায় থাকেন না? বাসা পরিবর্তন করেছেন? এ কথা বলার পর মহিলার মধ্যে এমন পরিবর্তন দেখতে পেল রুদ্র, সেটা সে কল্পনাও করতে পারেনি। মহিলা তখন রেগে গিয়ে একটা লাঠি নিয়ে তেড়ে আসলো তাদের দিকে।
এটা দেখার পর তিশা গিয়ে তাকে বুঝিয়ে শান্ত করলো। তখন তিনি বললেন, ওর কত বড় সাহস, আমার এই বাড়িটাকে সে মদের আড্ডাখানা বানিয়েছিল। এটা আমার বাসা, আমি তাকে ভাড়া দিয়েছিলাম, কিন্তু আমার ভাড়া না দিয়েই সে এটাকে মদের আড্ডাখানা বানিয়েছিল। কয়েকদিন আগে রাতের বেলায় হঠাৎ করে সে এখান থেকে পালিয়ে চলে যায়। আমার এত টাকা ভাড়া একসাথে দিবে বলেছিল, কিন্তু কোনো কিছু না দিয়েই সে এখান থেকে চলে গেল। ভেতরে কয়েকটা মদের বোতল দেখার পর পুলিশ আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। আমি অনেক কষ্ট করে পুলিশের কাছ থেকে ছাড়া পেয়েছি। সেটা তো বুঝলাম, আপনার কষ্টটা আমরা বুঝতে পারছি। আপনার এতদিনের টাকা দেয়নি, তাহলে তাকে ভাড়া দেওয়ার সময় কি আপনি তার ইনফরমেশন রাখেননি? হ্যাঁ রে বাবা, রেখেছিলাম, কিন্তু আমার স্বামী গিয়েছিল ওইখানে। এই নামে কোনো লোক থাকে না। আরিফ হাওলাদার বলতে নাকি ওইখানে কোনো মানুষই নেই। খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আমার টাকা পয়সা সব কিছু নিয়ে চলে গেছে। আমার এই বাড়ি ভাড়া তো দেয়ই নেই, উল্টো আমার ঘর ছিল 3 তলার ওপরে। প্রথম 2 তলা তাদের ভাড়া দিয়ে গিয়েছিলাম। আমি আর আমার স্বামী সেখানেই থাকতাম। ওখান থেকে আমার সোনা দানা যা টাকা পয়সা ছিল নিয়ে চলে গেছে ছেলেরা। কি বলছেন? তার কি কোনো ছেলে মেয়ে আছে? আমি কি বলবো বাবা, তার বউকে কোনোদিন দেখেই নেই, কিন্তু আমাকে বললো তার বউ নাকি মারা গেছে। 2 ছেলেকে নিয়ে এখানে থাকে। ছেলেগুলো অনেক বড় বড় ছিল। তারা 3 জন মিলে এখানেই থাকতো। তারা নাকি এখানে কোনো একটা ব্যবসা করছিল, সেই জন্যই প্রতিদিন এখানে লোকজন আসতো। কিন্তু আমি যদি জানতাম তারা মদের ব্যবসা করছে, তাহলে কোনোদিনও তাদের এই বাসা ভাড়া দিতাম না। রুদ্র বুঝতে পারল এই মহিলার সাথে কথা বলে কোনো লাভ নেই। মহিলা তাদেরকে কোন ইনফরমেশন দিতে পারবে না, সেজন্য সে ফিরে চলে গেল। কিন্তু এখন কিভাবে সে লোকটাকে খুঁজে বের করবে? সে নিশ্চিত প্রায় আরিফ হাওলাদার এসবের পেছনে জড়িয়ে আছে, কিন্তু আরিফ হাওলাদারকে পাওয়া এত সহজ না। এর আগে রনিকে ধরতে হবে। রুদ্র ভীষণ চিন্তায় পড়ে গেল। এভাবে মানুষের জীবন চলে যাবে, এটা সে কোনোদিনও মেনে নিতে পারবে না। সে তখন পুলিশের স্টেশনে গেল, গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসলো। এরপর তিশাকে বলল, তিশা, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি আমাদের সবাইকে একত্রিত হতে বলো। আমরা একটা মিটিং করব। সাথে তুমি সেনাবাহিনীর প্রধানকে খবর দাও। আমাদের সহযোগিতার প্রয়োজন, আমরা একা কিছুই করতে পারবো না। ওকে স্যার, তাহলে আমি আজকে সন্ধ্যার পরে মিটিংয়ের আয়োজন করি। যত তাড়াতাড়ি সম্ভব সেটার ব্যবস্থা করো। আমি সবার সাথে আলোচনা করে এখন একটা ডিসিশন নিতে চাই। এভাবে আমরা যদি বসে থাকি তাহলে কোনো কিছুর সমাধান হবে না। তিশা তখন চলে গেল। সবাই চিন্তার মধ্যে আছে কিভাবে এই আরিফ হাওলাদারকে ধরা যায়, কিন্তু এখনও কোনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি যে আরিফ হাওলাদার এসবের পেছনে জড়িয়ে আছে। হয়তো অন্য কেউ এসবের পেছনে থাকতে পারে, কিন্তু কে সে, তার ব্যাপারে কিভাবে জানবে সবাই? ওদিকে তানিয়ার বাবা অনেক বেশি চিন্তায় আছে। আয়াত ঠিকমতো কোনো কাজ করতে পারছে না। সে নিজের বান্ধবীকে হারিয়েছে, এখন যে করেই হোক তার বান্ধবীর খুনিকে ধরতে হবে। সেজন্য সে সিদ্ধান্ত নিল রাফিকে নিয়ে আবারও যাবে পুলিশ স্টেশনে, গিয়ে কথা বলবে এই ব্যাপারটা নিয়ে। তখন সে রাফির কাছে কল করে বলল, রাফি, আমরা এভাবে সময় নষ্ট করছি শুধু শুধু। আমাদের উচিত এখন পুলিশের সাথে আবারও কথা বলা। আমি সিদ্ধান্ত নিয়েছি, সন্ধ্যার পরে যাব। তুই কি আমার সাথে যাবি? তুই কোনো চিন্তা করবি না দোস্ত, আমি থাকবো। যাই হয়ে যাক না কেন, আমরা আমাদের বান্ধবীর খুনিকে খুঁজে বের করব। তিশা সবাইকে ডাকতে শুরু করলো। তখন বিকেল হঠাৎ করে আয়াতের ফোনে একটা কল আসলো। আয়াত অনেক মন খারাপ করে বসেছিল বেলকনিতে। হঠাৎ করে এরকম কল আসছে কেন? সে অনেক বেশি অবাক হয়ে গেল, কারণ সেই রুমের মধ্যে ফোন রেখে এসেছিল। একের পর এক কল আসছে। কে তাকে এত জরুরি কল করছে? সে তাড়াতাড়ি গিয়ে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে রাইমা বলল, আপু, সর্বনাশ হয়ে গেছে। আমাদের ক্লাসের সাদিয়াকে কেউ একজন আমার পাশ থেকে তুলে নিয়ে চলে গেছে। তারা গাড়ি নিয়ে এসেছে। আমি চিৎকার করেছিলাম, কিন্তু কোনো কিছু করতে পারিনি। তারা তাড়াতাড়ি করে চলে গেছে। আমি গাড়ির নাম্বারটা নোট করে রেখেছি। এ কথা শোনা মাত্র আয়াত কান্না করে দিল। সে চায় না আর কাউকে হারাতে। একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এটা সে কোনোদিনও মেনে নিতে পারবে না। সে চুপচাপ কিছুক্ষণ থাকলো, এরপর বলল, রাইমা, তুমি সবাইকে একত্রিত করো, আমি আসতেছি। আমাদেরকে কিছু একটা করতেই হবে। এভাবে যদি একজন একজন করে আমাদের মধ্যে থেকে হারিয়ে যায় তাহলে কিভাবে হবে? আমাদেরকে কিছু একটা করতেই হবে। কি করব আপু?
আমাদের চোখের সামনে থেকে আমাদের বান্ধবীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানি না সাদিয়ার কি হবে। তারা যদি সাদিয়াকেও তানিয়া আপুর মতো শেষ করে দেয়। রাইমা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আসতেছি। তারা সাদিয়ার কোনো ক্ষতি করতে পারবে না। এর আগে আমরা ওকে উদ্ধার করে ফেলবো। এরপর আয়াত তাড়াতাড়ি বাইরে চলে গেল। সে তার ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন যে করেই হোক তাদের কিছু একটা করতে হবে। সকল ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে গেছে। তারা সবাই সিদ্ধান্ত নিলেও আন্দোলন করবে, কিন্তু কার বিরুদ্ধে আন্দোলন করবে? এখানেই তো তাদের ভার্সিটির কেউ জড়িয়ে নেই। কার বিরুদ্ধে তারা অভিযোগ জানাবে? এরপরেও তারা তাদের সর্বোচ্চটা করার চেষ্টা করবে। সিদ্ধান্ত অনুযায়ী তারা সবাই মিলে ভার্সিটির ক্যাম্পাসে আন্দোলন করতে শুরু করলো। অনেক মানুষ তাদের সাথে যোগ দিয়েছে, কারণ কেউ চায় না এভাবে ধ্বংসযজ্ঞ চলতে থাকুক। ওদিকে সন্ধে হতেই সবাই মিলে মিটিংয়ে বসেছে। সেনাপ্রধান আজমল সাহেব বসে আছেন গম্ভীর মুখ করে। তিনি কি বলবেন? তার হাতেও তো কিছু করার নেই। তখন তিনি বললেন, রুদ্র, আপনি কিছু একটা করুন, আমরা কিছুই করতে পারছি না। আমি আমার টিম নিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছি, কিন্তু কারা এত জঘন্য কাজ করে যাচ্ছে। আমাদের চোখের সামনে থেকে মানুষ উধাও হয়ে যাচ্ছে। তাদের এই টার্গেট বন্ধ করতে হবে, না হলে এক পর্যায়ে কিন্তু আমাদের উপরেই চাপ সৃষ্টি হবে। স্যার, আপনি এখনও চাপ সৃষ্টির কথা বলতেছেন? আমি এমনিতে যে চাপের মধ্যে আছি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। এই মেয়েগুলোকে উদ্ধার করতেই হবে। তারা এই পশুদের হাতে নির্মম অত্যাচারের শিকার। তাদেরকে উদ্ধার করা এখন আমাদের দায়িত্ব। কিন্তু কি করবেন? আমি তো আমার টিম নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। তাদের ব্যাপারে কোনো কিছু জানতে পারিনি। যাদেরকে পেয়েছি তারা হয় কর্মচারী অথবা টাকার কারণে এসেছে কাজ করতে। আসলে অপরাধী তো আমাদের চোখের আড়ালে এখনও থেকে গেছে। যদি অপরাধী সম্পর্কে কিছু জানতে পারতাম তাহলে তো পরের অ্যাকশনে যেতাম, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই অপরাধীর ব্যাপারে বিন্দুমাত্র কোনো কিছু জানতে পারিনি। এভাবে বসে থাকলে আমরা কোনো কিছুই জানতে পারবো না। আমার মনে হয় আমার ওই জঙ্গলে করা নিরাপত্তার ব্যবস্থা করি, কিন্তু সেটা গোপনীয়। এমনভাবে করতে হবে যাতে কেউ কোনো কিছু বুঝতে না পারে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আপনি বলেন, আপনার প্ল্যান মতোই আমরা কাজ করব। এখন আমাদেরকে সবার মিলিতভাবে কাজ করে যাওয়া উচিত, কারণ একা একা কাজ করলে কোনো কিছু হবে না। তাহলে আমার প্ল্যান শুনলে আমি আপনাদেরকে একটা প্ল্যানের কথা বলতেছি। এটা মেনে চলবেন সবাই, আর একে অপরের সাথে যোগাযোগ রাখবেন। আমরা আগামীকাল থেকে এই কাজ শুরু করব। রুদ্র তখন সবাইকে একটা প্ল্যান বলল। সবাই তার দিকে তাকিয়ে আছে। রুদ্রের বুদ্ধির প্রশংসা করতেই হবে, এমন একটা প্ল্যান বের করেছে। এখন তারা যদি ওই জঙ্গলে কিছু করতে যায় তাহলে তাদের হাতে ধরা পড়তেই হবে। তখন সেনাপ্রধান সাহেব কিছুক্ষণ চিন্তা করলেন, এরপর রুদ্রের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার প্ল্যান শুনলাম। এখন দেখা যাক এর দ্বারা যদি কাজ হয় তাহলে আমরা আমাদের জীবন দিয়ে দিব, কিন্তু এই প্ল্যান সাকসেসফুল করব। কিন্তু আপনার কি মনে হয় এটা করলে তাকে ধরা যাবে? দেখুন, চেষ্টা করতে তো কোনো বাধা নেই। আমি যেটা বললাম সেটা করুন। চেষ্টা করে দেখি যদি তাদেরকে ধরতে পারি তাহলে তো বাঁচতে পারবো, আর যদি না পারি তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। রুদ্র তখন সবাইকে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিয়ে বের হতে যাবে। তখনই চোখে পড়ল সে মায়াবী চোখ ঠোঁটের উপর। সে কেন এখানে এসেছে এটাই চিন্তা করছিল, কিন্তু এখন তার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ সন্ধে নামতে চলেছে। এরপর গেলে সেখানে মানুষজন বেশি হয়ে যাবে। তার পরনে কোনো অফিসিয়াল ড্রেস ছিল না, সাধারণ যেই ছদ্মবেশ ধরেছিল সেরকম জামা কাপড় পরা ছিল। সে সামনের দিকে যেতে শুরু করলো। আয়া তার দিকে কিছুক্ষণ তাকিয়েই থাকলো। এরপর মনে মনে ভাবলো হয়তো এই মুচিটাকে এখানে আনা হয়েছে কোনো ইনফরমেশন জানার জন্য। সে যেহেতু ওই জঙ্গলের পাশে বসে সেসবের ব্যাপারে এখন আর চিন্তা করতে চায় না, তার বান্ধবীর খুনের ব্যাপারেই চিন্তা করতে চায়। সেজন্য সে চলে গেল ভেতরে যাওয়ার পর সিয়াম আর তিশা তার দিকে এগিয়ে আসলো। এগিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলো। তখন আয়াত সবকিছু বলল। এটা শুনেই তিশা অবাক হয়ে বলল, কি বলছেন? আবার একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে? এখন যে করে হোক মেয়েটাকে আগে বাঁচাতে হবে। তার এই বিপদে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। এই অপরাধীকে ধরা যাবে, আগে মেয়েটার জীবন বাঁচাতে হবে। আপনারা কি দেখেছেন কে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে? ম্যাম, সেটা তো বলতে পারবো না, কিন্তু আমার এক ছোট বোন তারা যে গাড়িটা করে নিয়ে গেছে সেই গাড়ির নাম্বার নোট করে রেখেছে, সেটা আমরা নিয়ে এসেছি। এটা নিয়ে যান, দেখেন এই নাম্বারটা যদি খুঁজে পান তাহলে অপরাধীর কাছাকাছি পৌঁছাতে পারবেন। খুব ভালো কাজ করেছেন, তাড়াতাড়ি নাম্বারটা দিন, আমরা এই নাম্বার নিয়ে খুঁজতেছি। আর আপনারা বাসায় চলে যান, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। কথা দিচ্ছি আপনার বান্ধবীর কিচ্ছু হবে না।
আয়াত তবুও শান্ত হতে পারলো না। নাম্বার নিয়ে চলে গেল। গিয়ে চিন্তা করতে শুরু করলো এখন কি করা যায়। সে যদি ভার্সিটির মধ্যে নিজেদের আন্দোলন সীমাবদ্ধ রাখে তাহলে তেমন কারো নজরে আসবে না। এটা মানুষের নজরে নিয়ে আসতে হবে, কিন্তু সেটার জন্য তাকে পরিশ্রম করতে হবে। সে তখন নিজে নিজে একটা প্ল্যান বানালো এবং তার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করলো। সে কালকে থেকে মেন রাস্তাগুলোতে আন্দোলন করবে। এতে করে সবার নজরে এটা চলে আসবে। এরপর সবাই মিলে যদি আন্দোলন করে তাহলে কিছু একটা করা সম্ভব। ওদিকে সাদিয়াকে নিয়ে তারা চলে গেল ওই অন্ধকার জঙ্গলের দিকে। সাদিয়া মেয়েটা অন্ধকারে অনেক ভয় পায়। সে চিৎকার করতে শুরু করলো, প্রায় অজ্ঞান হয়ে পড়েছে, কিন্তু সে পশুরা তার সামনে এসে দাঁড়ালো। সে চিৎকার করে কান্না করছে। ওদিকে ছদ্মবেশ ধরে দিনের বেলা মুচির কাজ করে আর রাতের বেলা চায়ের ফ্লাক্স নিয়ে ঘুরে রুদ্র, কারণ এখানে সন্দেহজনক কাউকে পেলেই তাকে ফলো করবে। কিন্তু সন্দেহজনক কাউকেই পেল না। সে ফ্লাস্ক নিয়ে ঘুরছে, চা বিক্রি করছে। তখন হঠাৎ করে তিশার কল আসলো। জানতে পারলো সাদিয়া নামের একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। সে গাড়ির নাম্বারটা নিল। গাড়ির নম্বরটা নেওয়ার পর অপেক্ষা করতে শুরু করলো। হঠাৎ করে জঙ্গলের রাস্তা থেকে সেই গাড়িটা বের হলো। এটা দেখার পরে ওই গাড়িটার কাছাকাছি গেল, কিন্তু ওই গাড়ির ভেতরে কেউ ছিল না। বুঝতে পারলো ওই গাড়িটা থেকে মেয়েটাকে জঙ্গলের ভেতর আনা হয়েছে। সে সবাইকে কল করলো, জঙ্গলে আসার কথা বলল, আজকে ওদেরকে ছাড়বে না। কিন্তু জঙ্গলের ঘরের কাছাকাছি যাওয়ার পর তারা অবাক হয়ে গেল। সেখানে যাবার পর ওই বাড়ির পাশ থেকে কোনো আওয়াজ শুনতে পেল না। এরকম তো স্বাভাবিক হওয়ার কথা না। এখানে গেলেই চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যেত, কিন্তু আজকে কিছুই শোনা যাচ্ছে না। তারা তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল একটা মেয়ে নিথর হয়ে পড়ে আছে। তারা তাড়াতাড়ি কাছে গেল, গিয়ে দেখতে পেল মেয়েটা এখনো বেঁচে আছে। অজ্ঞান হয়ে পড়েছে, তার সাথে খারাপ কিছু করা হয়েছে। তখন রুদ্র চিৎকার করে তিশাকে বলল, তিশা তাড়াতাড়ি এক কাজ করো, এই মেয়েটার কাপড় ঠিক করো আর তাকে হসপিটালে নিয়ে যাও। মেয়েটা এখনো বেঁচে আছে, মেয়েটার সঠিক চিকিৎসা করলে হয়তো মেয়েটা বেঁচে যেতে পারে। তিশা তখন তাড়াতাড়ি করে সাদিয়াকে কাপড় পরিয়ে গাড়িতে তুলে এরপর তাকে নিয়ে হসপিটালে চলে গেল। খবর দেওয়া হলো আয়াত এবং তার বন্ধু বান্ধব সবাইকে এবং সাদিয়ার পরিবারকে। তারা পাগলের মতন হসপিটালে চলে আসলো। এদিকে রৌদ্র চিন্তা করতে শুরু করলো, এরকম তো হওয়ার কথা না। হয়তো মেয়েটাকে তারা মেরে দেবে অথবা তাকে সেল করে দেওয়ার কথা, কিন্তু কিভাবে এভাবে ফেলে চলে গেল কেন? তাহলে কি তাদের আসার খবর আগে থেকে কেউ পৌঁছে দিয়েছে ওই লোকগুলোর কাছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? লোকগুলো কিভাবে জানতে পারলো তারা আসছে? তার মানে কি অন্য কিছু? সে সব নিয়ে চিন্তা করছিল আর ঘুরছিল, কিন্তু ওই ঘরের ভেতরে এমন কিছু নেই যেটা দ্বারা সে সন্দেহ করতে পারবে। ওদিকে সাদিয়ার চিকিৎসা শুরু হয়েছে। সাদিয়ার বাবা মা দুজনেই মোটামুটি বিত্তশালী, সেজন্য তারা পাগল হয়ে গেলেন। তারা যে করেই হোক শাস্তি দিতে চান ওই লোকগুলোকে। সেজন্য তারা পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু এর আগে তার মেয়েকে সুস্থ করে তুলতে হবে। পরের দিন সকাল হতেই সাদিয়ার জ্ঞান ফিরে আসলো। সে চিৎকার করে কান্না করতে শুরু করলো, ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। যখন সে বুঝতে পারলো তার সব কিছু শেষ হয়ে গেছে, তখন সে অপমানে লজ্জায় নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এটা কি সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত তার জন্য? সে কিছুই ভাবছিল না। পাশে দেখতে পেল একটা কাছি রাখা। সে এই জীবন রাখতে চায় না। তার এই জীবন রেখে কি লাভ, যে জীবন দ্বারা তার বাবা মার অপমান হবে। আজকে থেকে তার বাবা মার দিকে সবাই আঙুল তুলবে। সে চায় না তার কারণে তার বাবা মাকে অপমানিত হতে হোক। সে কাছিটা নিজের গলায় ঢুকিয়ে দিল সঙ্গে সঙ্গে। সেখানে সবাই চলে আসলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে সরাসরি নিজের শ্বাস নালি কেটে দিয়েছে। ডাক্তাররা দৌড়াদৌড়ি করতে শুরু করলো, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না। সে নিজের জীবন নিজেই শেষ করে দিল। তখন আয়াত সাদিয়াকে জড়িয়ে ধরে কান্না করে বলল, কেন সাদিয়া, কেন তুই এরকম একটা কাজ করলি? তোর সাথে জোর করে এসব করা হয়েছে, তুই নিজে এসব করিসনি। তুই যদি এভাবে চলে যাস তাহলে কিভাবে হবে? তোদেরকে বাঁচতে হবে। তোদের নিয়েই আমরা এই অপরাধীকে ধরবো। ওই অপরাধী ছাড়া পাবে না। তোদের লাশ ছুঁয়ে আমি কথা দিচ্ছি, ওদের যতদিন না রক্ত আমি দেখতেছি ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। আমি নিজের নাম পাল্টে দিব যদি ওদেরকে আমি শেষ করতে না পারি। আমার এই কান্নায় আমি জানি কেউ ফিরে আসবে না। তাদের আত্মহত্যা করার পেছনেও কারণ আছে, কারণ তারা এই সমাজে বাঁচতে পারবে না। এই সমাজে অপরাধীকে ঘৃণা করা হয় না, নির্যাতিতকে ঘৃণা করা হয়। একটা মেয়ে ধর্ষিত হওয়ার পর তাকে নিয়ে সবাই বাজে কথা বলে, কিন্তু সে কেন ধর্ষণের শিকার, কী কারণে হয়েছে
সেটা নিয়ে কেউ চিন্তা করে না, শুধু একটাই চিন্তা করি, ওই মেয়েটা একটা নষ্টা। কিন্তু তাকে নষ্ট করলো কে? এরকমই তো ভালো কোনো মুখোশ পরা থাকা কিছু মানুষ। আমি তখন কিছু চিন্তা করলাম, আমার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আমরা রাস্তায় নামবো, শহরের মেইন রোডগুলোতে আমরা অবরোধ করব। আমরা সবাই মিলে মাঠে নেমে পড়লাম। আমার বন্ধুবান্ধব সহ অনেক ছাত্রছাত্রী যোগ দিয়েছে, কারণ কেউ নিরাপদ নয়। আজ সাদিয়ার জীবন গেছে, কালকে অন্য একজনের জীবন যেতে পারে। আমরা মানববন্ধন শুরু করলাম, কিন্তু আমাদের এটাতে কতটুকু কাজ হবে সেটা জানি না। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে এই অপরাধীকে ধরতে পারি। তাদের আন্দোলন একটা বিরাট আকার ধারণ করল, কারণ অনেক ছাত্রছাত্রী যোগ দিয়েছে। সবার জীবনের মায়া আছে, কেউ নিজের জীবন এভাবে শেষ করে দিতে চায় না। সেজন্য তারা সবাই আন্দোলনে নেমে পড়ল এবং এটা সরাসরি মিডিয়া চ্যানেলগুলোতে দেখাতে শুরু করলো। এক সাংবাদিক আয়াতকে প্রশ্ন করলো, এটা থেকে ভার্সিটির কোনো সদস্য জড়িয়ে থাকতে পারে? আয়াত তখন সেই সাংবাদিককে বলল, দেখুন, কারা জড়িত, কিভাবে জড়িত, এসব কিছুই আমি বা আমরা কেউ জানতে চাই না। আমরা শুধু জানতে চাই তাদের এই পরিস্থিতির কারণে কারা দায়ী। আজকে যে সাদিয়া আত্মহত্যা করলো, এটার কারণে কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ দায়ী। সাদিয়া কিন্তু নিজের ইচ্ছায় গিয়ে নিজের শরীর বিলিয়ে দেয়নি, বরং তার সাথে জোর করা হয়েছে। কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3 দিন আমরা তাকে নিয়ে আলোচনা সমালোচনা করতাম, কিন্তু তারপরে তাকে ভুলে যেতাম। তার জীবনটার কি হতো? 1 মাস পরে আপনি যদি তার সামনে যেতেন, কি বলতেন? এই মেয়েটা তো একটা নষ্টা মেয়ে। ওই মেয়েটাকে কেউ বিয়ে করতো না, কারণ সবাই ভালো মেয়ে চায়। কিন্তু ওই মেয়েটা কি ভালো ছিল না? সে তো ভালো ছিল, আমরা তাকে নষ্ট করে দিয়েছি। আমরা নষ্ট করে দিয়ে আবার সেই মেয়েটির উপর আঙ্গুল তুলি। আমাদের কি বিবেকে একটাবারও ওই জিনিসটা আসে না? আমরা চাই না শুধু ওই অপরাধীকে ধরা হোক, এটাও চাই যে ওই অপরাধীর সাথে সাথে আমাদের সমাজের মানুষদেরকে এ ব্যাপারে সচেতন করা হোক। কারণ সমাজের কিছু মেয়েরা যারা নিজেদেরকে পণ্য মনে করে, তারা নিজেদের জীবন বিলিয়ে দেয়, নিজেদের ইজ্জত বিলিয়ে দেয়। তারা তাদের ইজ্জত নিতে নিতে এই নরপশুরা মাংসসী হয়ে পড়ে, এরপর ভালো মেয়েদের দিকে হাত বাড়ায়, এই মানুষদেরকে ধ্বংস করে দেয়। আমাদের দাবি শুধু ওই অপরাধীকে ধরলেই হবে না, বরং আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা মেয়েরা কারো ভোগের বস্তু নই, আমাদের সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে। সেটা যদি কেউ ইচ্ছে করে দিতে চায় তাহলে তো দিল, আর না দিলে আমরা আদায় করে নিতে জানি। ওদিকে রুদ্র নিজের ফোনে লাইভ দেখছিল। এরকম রুদ্র মূর্তি ধারণকারী মেয়েটাকে সে বড্ড ভালো করে জানে। এই দুটো চোখ তাকে আকৃষ্ট করছে। তার এরকম রূপ দেখে সে অনেক বেশি অবাক হলো। আজ আয়াতের মধ্যে ফুটে উঠেছে প্রতিবাদী নারীর সত্তা, যেটা রুদ্র অনেক বেশি পছন্দ করেছে। রুদ্র এক দৃষ্টিতে তাকিয়েছিল আয়াতের কথাগুলো যেন মুক্তোর মতন ঝরে পড়ছিল। আয়াতের মুখ দেখে রুদ্র চিন্তা করলো আয়াতের সাথে দেখা করবে, করে এই ব্যাপারটা নিয়ে কথা বলবে। এরপর তারা সবাই মিলেই আন্দোলনটা করবে, আর তারাও চেষ্টা করবে যাতে ওই অপরাধীকে ধরা যায়। ওদিকে এই আন্দোলনের খবর পেয়ে উপর মহল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর উপর চাপ সৃষ্টি হয়। তখন দুজন মানুষ চিন্তায় পড়ে গেল, কারণ তাদের কাজ তো এবার বন্ধ করতেই হবে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন তৎপর হয়ে গেছে এবং তাদের কাজ কমিয়ে আনতে হবে। তখন তারা চিন্তা করলো এই আন্দোলন বন্ধ করতে হবে, এবং সেটা বন্ধ করার জন্য তারা একটা মিটিং ডাকলো। তখন সে আঙ্গুল কাটা লোকটা তার সামনে থাকা ছেলেটাকে বলল, ইমরান, আমাদেরকে যে করেই হোক এই আন্দোলনটা বন্ধ করতে হবে। যদি এই আন্দোলন চলতে থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর চাপ বাড়বে, আর তারা আমাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবে। আমাদেরকে যে করেই হোক এই আন্দোলন বন্ধ করে দিয়ে নিজেদের কাজ চালিয়ে যেতে হবে, কারণ এখন আমাদের এই ব্যবসা যদি কয়েকদিন চালিয়ে নিতে পারি তাহলে আমরা কোটিপতি হয়ে যাব। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এই আন্দোলন কিভাবে বন্ধ করব? আমরা ভুল করেছি, ভার্সিটি থেকে মেয়ে তুলে এনে। এখন ভার্সিটির মেয়েরা সবাই মিলে আন্দোলন শুরু করেছে, আর ছাত্ররা যখন আন্দোলনে নামে তখন তো সব কিছুই শেষ হয়ে যায়। এখন আমরা কিভাবে এটা বন্ধ করব? এটা নেতৃত্ব দিচ্ছেন কোটিপতির মেয়ে আয়াত। এখন তাকে কিছু করতে গেলে আকরাম সাহেব কি করবে বুঝতে পারছেন? ওই আয়াতকে শেষ করে দিতে হবে। ওই মেয়েটাই এসবের মূল, ওই মেয়েটাই আন্দোলন শুরু করেছে। তাই ওই মেয়েটাকে যদি শেষ করে দিতে পারি তাহলে সবাই ভয় পেয়ে যাবে, আর কেউ আন্দোলন করতে চাইবে না। যদি আন্দোলন করতে চায় তাহলে এই কথা মনে করবে যে আন্দোলন করতে গিয়ে আয়াত মারা গেছে। আয়াত তো বড়লোকের মেয়ে হওয়ার পরেও বাঁচতে পারেনি, তাহলে তারা কিভাবে বাঁচবে? তখন সে আন্দোলন বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি বললে হবে না, আমি যে প্ল্যান করছি সেটা শোনো।
তখন লোকটা ইমরান নামের ছেলেটাকে একটা প্ল্যান বলল। তারা চিৎকার দিয়ে হাসতে শুরু করলো। আয়াত ওদিকে সারা দিন সাংবাদিকদের সাথে ব্যস্ত সময় পার করে বাসার দিকে যাচ্ছিল। আয়াত নিজেও চিন্তা করেনি তার মতো মেয়ে প্রতিবাদ করতে জানে। আয়াত নিজের কাজ দেখে নিজেই অবাক। অপরদিকে ফোনে আয়াতের একের পর এক ভিডিও দেখছিল রুদ্র, আর মুচকি হাসছিল। স্টেশনে ঢুকতেই এই দৃশ্য দেখে মুগ্ধ নয়নে তাকিয়েছিল তিশা। সনবদ্ধ এই হাসির প্রেমে আবারও পড়ল। তিশা একটু এগিয়ে এসে মুচকি হেসে জিজ্ঞেস করল, স্যার আজকে একটু বেশি খুশি মনে হচ্ছে আপনাকে, ব্যাপার কি? রুদ্র হকচকিয়ে গেল কথাটা শোনার পর। এরপর নিজেকে সামলে নিয়ে তিশার দিকে তাকিয়ে বলল, তিশা, আয়াত নামের একটা মেয়ে আজকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, ওই মেয়েটাই সেদিন এসেছিল। চলো, আমি তার সাথে দেখা করতে চাই। স্যার এই রাতের বেলা? তাড়াতাড়ি চলো। তিশা অবাক হয়ে বসে আছে রুদ্রের পাশে। রুদ্র এখনও মুচকি হাসছে। তিশার কেমন জানি লাগছে। তখন সে আবারও জিজ্ঞেস করল, স্যার আপনার হাসির কারণটা তো বললেন না? রুদ্র বেশ থমকে গেল। এরপর বলল, তিশা, দুটি চোখের মায়ায় পড়েছি। কেন জানি মনে হচ্ছে প্রথম কোনো মেয়ে আমাকে এই রুদ্র চৌধুরীকে আকর্ষিত করেছে। তিশা আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেল। সে কার মায়ায় পড়েছে? অবাক হয়ে প্রশ্ন করল, মেয়েটা কে স্যার? আয়াত। তিশার অজান্তেই চোখ থেকে টপ টপ করে পানি পড়ে গেল। সে চোখের অশ্রুগুলো হয়তো একদম তীরে এসে বসেছিল উত্তরের অপেক্ষায়। তিশা নিঃশব্দে কাঁদছে। তার কান্না অন্ধকারে লক্ষ্য করেনি রুদ্র। সে কল্পনায় ডুবে আছে। পৃথিবীর শ্রেষ্ঠ পাগলামি হলো কাউকে ভালোবাসা। কারণ ভালোবাসার আগে আমরা জানি ভালোবাসায় প্রচুর পরিমাণে কষ্ট আছে। তারপরও আমরা সেই ভালোবাসার পিছে ছুটি আর জেনে শুনে কষ্টকে আপন করে নিই, আর সেটা হলো বড় পাগলামি। আয়াত তখন নিজের বাসায় পৌঁছালো। বাসায় পৌঁছতেই হঠাৎ করে তার কাছে একটা কল আসলো। কলটা পেয়ে সবাই হা হয়ে গেল, কারণ অপরিচিত একটা নাম্বার। সে ফোনটা রিসিভ করলো। তখন তিশা বলল, হ্যালো ম্যাডাম, আমি পুলিশ অফিসার তিশা বলতেছি। আপনি সেদিন যে পুলিশ স্টেশনে এসেছিলেন ওইখানকার মহিলা অফিসার। আমাদের স্যার আপনার সাথে দেখা করতে চান। সে অবাক হয়ে গেল। রাতের বেলা পুলিশ কেন তার সাথে দেখা করতে চায়? আয়াত মনে মনে ভাবলো হয়তো কেন তদন্তের ব্যাপারে দেখা করতে চাইছে। তখন সে হাসি মুখে বলল, অবশ্যই, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার বাসায় চলে আসতে পারেন। আমি আমার বাসায় আছি। ওকে, তাহলে অপেক্ষা করেন, আমরা আসতেছি। প্রায় 20 মিনিট পর বাড়ির দরজায় কলিং বেল বাজল। সে গিয়ে দরজা খুলে দিল তার বাবা মাকে। সে বলেছে ঘুমিয়ে পড়তে। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র আয়াত জেগে আছে। আয়াত দরজা খুলে দিতে সামনে তাকিয়ে অবাক হলো, কারণ সামনে তিশা এবং আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, রুদ্র। আয়াত রুদ্রকে দেখে এতটা অবাক হলো যেটা কল্পনা করার মতো না। রুদ্র বুঝতে পারল আয়াত তাকে দেখে অবাক হয়েছে। সেজন্য সে বলল, আরে ম্যাডাম, আমাকে দেখে আশ্চর্য হবেন না। আমি আপনাকে ভিতরে বসে সব কিছু খুলে বলতেছি। ভিতরে বসতে পারি কি? আয়াত কোনো কথা বলল না, সরে দাঁড়ালো। তখন তারা ভেতরে গিয়ে বসলো। আয়াত সামনে এসে বসতেই রুদ্র তার দিকে তাকিয়ে বলল, আসলে ম্যাডাম, আপনার সাথে আমরা কথা বলতে এসেছিলাম এই আন্দোলনের ব্যাপারটা নিয়ে। কারণ এখন আমরা একা যাই করি না কেন, সেটা কোনো পর্যায়ে গিয়ে পৌঁছাবে না। তাই এটাকে সফল করতে হলে আমাদেরকে একত্রে মিলেমিশে কাজ করতে হবে। একত্রে যদি কাজ করি তাহলে আশা করা যায় আমরা এটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। আয়াত কোনো কথা বলল না, মাথায় নাড়ালো। তিশা এটা দেখার পর অনেক বেশি অবাক হয়ে গেল। তাদের কি আগে থেকে পরিচয় আছে এটা সে ভাবছিল। তার ভেতরটা ফেটে যাচ্ছিল, কোনো কথা বলতে পারছিল না। তখন রুদ্র আবার বলল, দেখুন ম্যাডাম, আন্দোলন যেটা করতেছেন সেটা চালিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনাদের ভার্সিটিতে এখন থেকেই খুব সাবধানে চলাফেরা করতে হবে। আর আপনি যেহেতু আন্দোলন করতেছেন তাই আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করা হতে পারে। আপনি সাবধানে থাকবেন। এখন থেকে কাউকে বিশ্বাস করবেন না। আপনার আশেপাশে থাকা প্রতিটা মানুষ এখন আপনার শত্রু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বোঝানোর জন্য। আমি বুঝতে পারছি বিষয়গুলো, কিন্তু দেখেন, আমার একমাত্র প্রিয় বান্ধবী ছিল, তারা মেয়েটাকে এভাবে ধ্বংস করে দিল। এখন তো আমরা কেউ নিরাপদ নই। ভার্সিটির প্রতিটি মেয়ে অনিরাপদ। শুধুমাত্র ভার্সিটির মেয়ে তাদের টার্গেট নয়। এখন চারিদিকে যে কোনো সময় যে কোনো মেয়েকে তুলে নিয়ে যেতে পারে। আমরা কি এর বিচার পাবো না? অবশ্যই এতে আমাদের ব্যর্থতা রয়েছে। আমরা আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়েছি, কিন্তু আপনাদেরকে নিরাপত্তা দিতে পারতেছি না। কিন্তু আমরা কি করব বলেন? আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি, দিন নেই রাত নেই। আপনি আমাকে আগেও দেখেছেন, আমি মুচি সেজে
ঘুরে বেড়াচ্ছি শুধুমাত্র এই অপরাধীকে ধরার জন্য। আমি কোনো দিন এরকম বাজে পরিস্থিতিতে পড়িনি, কিন্তু আমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করছি তাদেরকে খুব তাড়াতাড়ি ধরতে পারবো। আয়াত তখন নিজের কাজের উপর লজ্জায় পড়ে গেল। সে সেদিন অপমান করেছে রুদ্রকে, কিন্তু রুদ্র এতটা কষ্ট করছে, এত বড় একজন অফিসার হওয়ার পরেও সে কোনো প্রকার অহংকার না করে মানুষের জুতা পরিষ্কার করছে শুধুমাত্র অপরাধীকে ধরার জন্য। এটা ভাবতেই তার ভীষণ খারাপ লাগলো। সে তখন রুদ্রকে বলল, সরি স্যার, আজকে ক্ষমা করে দিবেন। আমি সেই দিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার এরকম ব্যবহার করা উচিত ছিল না। আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। আমার এই ভুলের জন্য আপনি কিছু মনে করবেন না, দয়া করে। না ম্যাডাম, আপনি যেটা করছেন সেটা স্বাভাবিক একটা ব্যাপার। আমি এসবে কোনো কিছু মনে করিনি। আর অপরাধী ধরতে হলে এরকম বিভিন্ন পরিস্থিতি আমাদের সামনে আসে। এই পরিস্থিতিতে যদি ভেঙে পড়ি তাহলে আমাদের হারিয়ে যেতে হবে। আমরা এসবে ভেঙে পড়ি না। আপনাকে এই কথাগুলো বলার জন্য এসেছিলাম। আপনি সাবধানে থাকবেন। একটা কথা মাথায় রাখবেন, চারদিকে এখন কিন্তু আপনার শত্রু রয়েছে। আর আপনার আন্দোলনে আমরা সাপোর্ট করব। আপনি আপনার আন্দোলন চালিয়ে যান, আপনি ভয় পাবেন না। যেই হুমকি দেখ না কেন, আপনি কারো হুমকি দেখে ভয় পাবেন না। এ কথা শোনার আয়াত মনে মনে অনেক সাহস পেল। সে ভেবেছিল হয়তো পুলিশ তাদের পাশে থাকবে না, কিন্তু পুলিশের একজন কর্মকর্তা তাকে সাপোর্ট করছে, এটা ভাবতেই তার অনেক ভালো লাগছে। এরপর রুদ্র চলে গেল। রুদ্র গাড়িতে বসে আছে, তার ভীষণ ভালো লাগছে আয়াতকে দেখতে পেয়ে। আয়াতকে দেখার জন্যই মূলত সেখানে এসেছিল। এসব কথা তো সে ফোনেও বলতে পারতো, কিন্তু সামনাসামনি বলেছে শুধুমাত্র আয়াতকে একটা বার দেখার জন্য। এটা ভাবতে ভাবতেই কান্না করছিল। হঠাৎ করে লক্ষ্য করলো রুদ্র যে তিশা কান্না করছে। এটা দেখার পর সে তিশার দিকে তাকিয়ে বলল, আরে আজব ব্যাপার, তিশা তুমি কান্না করতেছো কেন? রুদ্র হাসি মুখে কথাটা বলল। তিশার ভেতরটা আরও ফেটে যাচ্ছে। এই হাসি অন্য কারোর জন্য বিষয়টা সে মেনে নিতে পারছে না। এতদিন সে একটা আশা নিয়ে বসেছিল, কিন্তু এই আশাটা এখন একদম ভেঙে ছুঁড়ে চুরমার হয়ে গেছে। তিশা তখন মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, না স্যার, এমনি এই পরিস্থিতির কথা চিন্তা করেই কান্না করছিলাম। আমার মতো কত মেয়েরা বিপদে আছে, কিন্তু আমরা তাদেরকে রক্ষা করতে পারতেছি না। আমরা কতটা ব্যর্থ। হ্যাঁ তিশা, আমাদেরকে এখন নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমাদের নিজেদের জীবনের কথা চিন্তা করলে হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে এই দেশের মানুষের কথা। একটা মানুষের চোখের কান্না যেন আমাদের কারণে না হয়, এটা ভাবতে হবে আমাদেরকে। একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের একজনের প্রাণ চলে গেলেও হাজার মানুষের প্রাণ বাঁচবে, হাজারো মেয়ে নিজেদের ইজ্জত রক্ষা করতে পারবে। তিশা তখন এই কথা শোনার পর কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে থাকলো। এরপর মনে মনে বলল, স্যার, আপনি পুরো পৃথিবীর মানুষের কথা চিন্তা করেন, সবার সুখের কথাই আপনি চিন্তা করেন, কিন্তু শুধুমাত্র আমার কথা চিন্তা করেন না। আমার কষ্টের কথা আপনার একটা বারও মাথায় আসে না। আমি আপনার জন্য কত কিছু করলাম, কিন্তু আপনাকে বোঝাতে পারলাম না যে আমি আপনাকে ভালোবাসি। কি করে বোঝাবো স্যার? এখন তো আপনি আমার থেকে অনেক দূরে চলে গেছেন। আমি জানতাম আমি আপনাকে পাবো না, এরপরও কেন এই পাগল মনকে বোঝাতে পারছি না এটাই আমি জানি না। আমি তো ভালোবাসার সময় ভেবেছিলাম যে আপনাকে আমার বাবার কোনো আশা নেই, কিন্তু জানি না, হয়তো বিহার মনটা একটু হলেও আশা করেছিল, সেই আশাটা আজকে শেষ হয়ে গেল। তবু আমি কথা দিচ্ছি স্যার, আপনার কোনো ক্ষতি হতে দেব না। আপনি যারই হন না কেন, আপনি যেন সুখে থাকেন এটাই আমি চাই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে নিরাপত্তা দেওয়ার। তিশা এসব ভেবে কান্না করছিল, কোনো কথা বলছিল না। এরপর তারা পুলিশের স্টেশনে চলে গেল। ওদিকে আয়াত নিজের কর্মের উপর খুবই লজ্জিত হলো। কেন সে এরকম ব্যবহার করলো রুদ্রের সাথে? সে ভাবতেও পারেনি রুদ্র একজন অফিসার হবে। সে রাতের কথা চিন্তা করলো। আয়াত যেদিন রুদ্রের সাথে তার প্রথম দেখা হয়েছিল, আজ যেন রুদ্রকে নিয়ে ভাবতে ভীষণ ভালো লাগছে। সেদিন তো রুদ্রের বুকে এসে পড়েছিল, এসব ভাবছিল। এরপর হঠাৎ করে ভাবলো রুদ্রের ব্যাপারে কিছু জানা দরকার। এজন্য সে তাড়াতাড়ি করে ইন্টারনেটে সার্চ করলো রুদ্রের ব্যাপারে এবং বিভিন্ন পত্র পত্রিকা দেখতে লাগলো। আশ্চর্য হলো, এরকম একটা মানুষ তার সামনে এসেছিল যে দুর্দান্ত সাহসী। তার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল। মনে হচ্ছিল যেন সবকিছু তার একটা ঘোরের মধ্যে কেটে গেছে। রুদ্রের বিভিন্ন সাহসিকতার ঘটনা তার চোখের সামনে একের পর এক আসছিল। কতটা
আত্মত্যাগ করতে পারে একটা মানুষ, কিন্তু সে অনেক বেশি অবাক হলো যখন জানতে পারলো রুদ্রের পরিবারের কেউ বেঁচে নেই। তার পরিবারের লোকজনকে মারাত্মকভাবে মরতে হয়েছে। আয়াতের নিজের অজান্তেই কান্না চলে আসলো। সেসব ভাবছিল আর রুদ্রের ছবি দেখছিল। রুদ্রের প্রতি তার একটা টান জন্মে গেছে। কোনো মানুষকে প্রথম দেখায় ভালোবেসে ফেলা যায় কিনা সেটা হয়তো আয়াত জানে না, কিন্তু আয়াতের মনে হচ্ছে সে রুদ্রকে ভালোবেসে ফেলেছে। সে এক দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে আছে। এসব নানা চিন্তায় রাতটা কেটে গেল আয়াতের। পরের দিন সকাল হতেই আবারও ব্যস্ত হয়ে পড়ল বিভিন্ন আন্দোলনে। রুদ্র নিজেও ভীষণ ব্যস্ততায় দিনটা কাটালো। কয়েকজন এক্সপার্টকে সে খুঁজে বের করলো। তার সন্দেহটা যদি সত্যি হয় তাহলে অনেক বড় একটা ঝামেলা থেকে মুক্ত হবে সবকিছু। সে চিন্তা করলো রাতের বেলা যাবে, যখন গভীর রাত, তখন মানুষের আনাগোনা সেই দিকে থাকবে না, তখন তারা নিরাপদে কোনো ঝামেলা ছাড়াই কাজটা করতে পারবে। সেজন্য তারা গভীর রাতের অপেক্ষা করতে শুরু করলো। ওদিকে আয়াত তখন নিজেই রুমে বসেছিল। হঠাৎ করে আবারও অপরিচিত নাম্বার থেকে একটা কল আসলো। হ্যালো, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, তবে আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য আমি কল করেছি। আপনার বান্ধবীকে যারা খুন করেছে তাদেরকে আমি দেখতে পেয়েছি। তারা 309 নম্বর রোডের পাশে যে ঘন জঙ্গলটা আছে না, সেটার ভেতরে যাচ্ছে। শামীমের বন্ধুরা ওইখানেই আছে। তাদেরকে ধরতে হলে এখনই চলে আসুন। কি বলতে চাইছেন আপনি? দেখুন, বেশি কথা বলার সময় নেই। আপনি যদি তাদেরকে ধরতে চান তাহলে চলে আসেন। তারা জঙ্গলের ভিতরে ওই বাড়িটার কাছাকাছি আছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমাকেও তারা শেষ করে দিতে পারে যদি আমাকে তারা দেখতে পায়। আমি এখান থেকে লুকিয়ে পড়তেছি। বলে লোকটা ফোন রেখে দিল। আয়াত কি করবে বুঝতে পারছিল না। তার বাবা মা ঘুমিয়ে পড়েছে, এখন তার কি সেখানে যাওয়া উচিত? সে তখন ভাবলো, সে তো কথা দিয়েছে তার বান্ধবীর খুনিকে ধরবে, তাহলে সে কিভাবে না গিয়ে থাকতে পারে? সেজন্য সে বেরিয়ে পড়লো। নিজেই গাড়ি ড্রাইভ করছিল। 25 মিনিট ড্রাইভ করার পর পৌঁছে গেল সে তার গন্তব্যে। সেখানে যাবার পর কি করবে? এত অন্ধকারের মধ্যে সে কিভাবে ভেতরে যাবে? কিন্তু আয়াত নিজেও জানে না তার ভেতরে কি কাজ করছিল। সে গাড়ি থেকে নেমে পড়ল। এরপর হাঁটতে শুরু করলো জঙ্গলের ভেতর দিয়ে। অন্ধকারের মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছিল না। তার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। ভেতরে যাচ্ছে যত তার ভয় আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। সে অনেকটা গভীরে চলে এসেছে। তখন রুদ্রের কথা তার মনে পড়ল। রুদ্র তাকে বারবার বলেছে কাউকে বিশ্বাস না করতে। সে একটা অপরিচিত মানুষকে বিশ্বাস করে এত দূর চলে আসলো। এই আশাটা কি তার ঠিক হয়েছে? তবু তার মনের মধ্যে কি যেন একটা কাজ করলো। সে আরো ভেতরে যেতে শুরু করলো। সে ঘরটার কাছাকাছি যাবে, তখনই হঠাৎ করে তার পিছন দুজন এসে দাঁড়ালো। সে পেছনে তাকাতেই ভয় পেয়ে গেল, কারণ কালো মাস্ক পরা দুজন লোককে ফোনে লাইটের আলোতে সে অল্প স্বল্প দেখতে পাচ্ছে। তখন আয়াত ভীষণ ভয় পেয়ে গেল। লোকগুলো তখন হাসতে শুরু করলো। তখন সে বলল, এই কারা তোমরা? আমাদেরকে ধরার জন্য এত দূর চলে এসেছো? তাহলে আমাদের হাত থেকে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। অনেক আন্দোলন করেছো, আজকের পর থেকে তোমার সব ঝাঁজ মিটে যাবে। আয়াতের সেই গুণটা আবারও কাজ করলো। সে ভালো মতোই বুঝতে পারছে এই সেই লোকটা, যেই লোকটা আঘাত তাকে কল করেছিল। সে লোকটার কণ্ঠ ফোনের মধ্যে স্বল্প স্বল্প শুনেছিল। এবার সে পুরো নিশ্চিত হয়ে গেল, কারণ এই লোকটা কিভাবে জানতে পারলো সে তাদেরকে ধরার জন্য এসেছে। তখন সে ওই লোকটার দিকে তাকিয়ে বলল, আমাকে এত দূর নিয়ে আসার কারণ কি? আমি জানি তুমি আমাকে কল করেছিলে, এবং এখানে ডেকেছো কেন? এরকম করলে? বাহ, তুমি তো বুদ্ধিমান মেয়ে, সব কিছুই বুঝে গেছো। তাহলে এটা বুঝতে পারছো না আমরা তোমাকে এখানে কেন নিয়ে এসেছি? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তোমাদের যাই উদ্দেশ্য থাকুক না কেন, তোমরা তোমাদের উদ্দেশ্য সফল করতে পারবে না। তোমরা যেটা করতেছো সেটা অনেক বড় অন্যায় করতেছো। তোমরা বুঝতে পারছো না, তোমরা নারীর নিরাপত্তা নষ্ট করেছো। একদিন তোমাদেরকে এর ফল ভোগ করতেই হবে। আমাদের সামনে দাঁড়িয়ে এত ভয়ঙ্কর কথা বলার সাহস এখন পর্যন্ত কারো হয়নি। তোর এত বড় সাহস কি করে হলো? তোকে এর শাস্তি ভোগ করতেই হবে। চল আমাদের সাথে। বলেই ছেলেটা টানতে শুরু করলো আয়াতকে। আয়াত চিৎকার করছে। এখন তার রুদ্রের বলা কথাগুলো খুব মনে পড়ছে। কেন বিশ্বাস করেছিল এই ছেলেটাকে? যদি এখানে না আসতো তাহলে এই বিপদে পড়তে হতো না। সে চিৎকার করছে, তার সাথে কি কোনো অন্যায় হতে চলেছে? সেসব ভাবছিল। তখন হঠাৎ করে তাকে সে ঘরের ভেতর নিয়ে গিয়ে বেঁধে রাখা হলো। আয়াত চিৎকার করতে শুরু করলো। ওদিকে রুদ্র তখন তার টিম নিয়ে চলে আসলো সে ঘরের কাছাকাছি। আসার পরে সে সবাইকে বলল,
আমাদেরকে এখন একত্রে এই গড়ে আশেপাশে খুঁজতে হবে। এর আশেপাশে এমন কিছু আছে যার কারণে তারা এই গড় ছেড়ে যাচ্ছে না। খুঁজতে থাকো, আমি আশা করি এমন কিছু পাবো যা আমাদের এই কাজটার সমাধান করতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এ কথা শোনার পর সবাই খুঁজতে শুরু করলো। তখনই হঠাৎ করে ঘরের ভেতর থেকে চিৎকারের আওয়াজ শোনা গেল। চিৎকারের আওয়াজ শুনতেই যখন রুদ্র সেদিকে দৌড়ে যাবে, এর আগে অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। রুদ্র আসার আগে আয়াতের সবচেয়ে মূল্যবান সম্পদটা কেড়ে নিয়েছে ওই পশুগুলো। আয়াত পাথরের মতন শুয়ে আছে, তার সাথে এরকম কিছু হবে সে কল্পনাও করতে পারেনি। রুদ্র যখনই চিৎকারের আওয়াজ শুনতে পেল, তখন তার কাছে ভীষণ পরিচিত মনে হলো সেই কণ্ঠটা। সে পাগলের মতন দৌড়ে গিয়ে ঘরের ভেতর প্রবেশ করতে সে দুটা চোখে সাটকে গেল। হ্যাঁ, এটা আয়াত অন্য কেউ না। এটা দেখার পর রুদ্র সেখানেই বসে পড়ল। কিছুক্ষণ বসে থাকার পর যখন সামনে থাকা দুজন পালাতে যাবে, তখনই রুদ্র নিজের পকেট থেকে পিস্তলটা বের করে দুজনের পায়ে গুলি করে দেয়। এরপর তাদের গলা চেপে গিয়ে ধরে। এটা দেখার পর আয়াত কান্না করতে শুরু করে। তার বিবস্ত্র অবস্থা পাগলের মতন কাঁদতে শুরু করেছে। তখন রুদ্র চিৎকার করে বলে, তিশা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আয়াতকে হসপিটালে নিয়ে যাও, আর এক সেকেন্ডও তার পাশ থেকে সরবে না। আয়াতের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না, এটা খুব ভালো করে মনে রাখবে। ওকে ওকে স্যার, আপনি এতটা উত্তেজিত হবেন না, আমি ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তিশা, আমি এমন কিছু শুনতে চাই না যা মেনে নিতে পারবো না। তুমি এক সেকেন্ডও তার আশেপাশে থেকে সরবে না। যদি তুমি সরে যাও তাহলে সে এমন কিছু করতে পারে যেটা সবার জন্য কষ্টকর হবে, তাই তুমি পাশে থাকবে তার। তখন তিশা গিয়ে আয়াতের কাপড় ঠিক করে আয়াতকে নিয়ে গেল হসপিটালে। এদিকে আয়াত পাগলের মতন কান্না করতে শুরু করলো। তার সাথে এরকম কিছু হবে এটা সে কল্পনাও করতে পারেনি। তার এই জীবনের সব থেকে বড় সম্পদটা হারিয়ে গেছে। একটা নারীর কাছে এটা কি একমাত্র সেই নারী বুঝতে পারবে যে নিজেরই মূল্যবান সম্পদটা হারিয়েছে। তাদের কাছে এখন বেঁচে থাকা আর মরে যাওয়াটা সমান হয়ে যায়। আজ আয়াত বুঝতে পারছে সাদিয়া কেন আত্মহত্যা করলো। নিজের উপরে নিজের ঘৃণা হচ্ছিল, কেন এত বোকার মতন কাজ করলো সে। এত বড় একটা আন্দোলন শুরু করেছে আর তাকে কিনা এতটা বোকা বানিয়ে নিল। কিন্তু কান্না করে এখন কোনো কিছু পাওয়া যাবে না। যা হওয়ার হয়ে গেছে। তিশা তাকে হসপিটালে ভর্তি করলো। ওদিকে রুদ্র সে দুজনকে মারতে শুরু করলে এটা দেখার পর সিয়াম তার পাশে এসে দাঁড়ালো। এরপর বলল, স্যার, এইভাবে ওদেরকে মারবেন না, ওদেরকে নিয়ে যেতে হবে। আমি একজনকে চিনি, এই হচ্ছে রনি, আর পাশেরটাকে তো চিনতেই পারছি না। ভেতরে নিয়ে গেলে এমনিতেই সবকিছু স্বীকার করবে। এখন আমাদের কাজ আমাদের চালিয়ে যেতে হবে। রুদ্র তখন তাদেরকে ছেড়ে দিল। এরপর তাদের দুজনকে নিয়ে যাওয়া হলো থানায়। ওদিকে রুদ্র এবং তার টিম খুঁজতে শুরু করলো এই জায়গায় কি পাওয়া যায়। তখন খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখতে পেল একটা গাছের মধ্যে বাক্সের মতন কিছু একটা বাঁধা। তখন সে রাতের অন্ধকারে একটা লোককে বলল সে বাক্সের কাছে উঠতে। সে গাছের উপরে উঠতে গিয়ে সে বক্সটা বের করে আনলো। তখন দেখতে পেল সেখানে একটা ক্যামেরা লাগানো। তার মানে তাদের এখানে আসা যাওয়ার সব কিছু কেউ একজন ক্যামেরা দিয়ে বসে দেখত, যে কারণে তারা আসার আগে অপরাধীরা পালিয়ে যেত। রুদ্র তখন সবার উদ্দেশ্যে বলল, আমার মনে হয় এখানে এমন কিছু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এটা আমরা শুধু বাইরের অন্যটা দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে অন্য কিছু চলতেছে। আমাদেরকে আরও গভীরে খুঁজতে হবে। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে, যেহেতু তারা ক্যামেরা দিয়ে এই জায়গাটা নজরবন্দি করে রাখছিল। কিন্তু স্যার, আমরা এখানে মাটির মধ্যে খুঁজে কি করব? সিয়াম, পাগলের মতো কথা বলো না। তোমার মাথায় কি একবারও এই চিন্তাটা আসলো না যে আমরা তাদেরকে এখানে ধরে ফেলতেছি? আমরা তাদের জায়গাটা জেনে গেছি। এখানে আমরা বারবার এসে অ্যাটাক করতেছি, কিন্তু তারা যতটা অন্যায় করতেছে এই জায়গায় করতেছে। কেন তারা এই জায়গায় অন্যায় করবে? তারা এখানে কেন ফিরে আসবে? তারা কি অন্য কোনো জায়গায় যেতে পারতো না? যেখানে পুলিশ একবার চলে এসেছে সেখানে কি অপরাধী থাকে? অপরাধীরা এক জায়গায় বারবার এসে এটা করতেছে। আমরা তাদের আস্তানা জেনে গেছি, কিন্তু তারা তাদের আস্তানা পরিবর্তন করছে না, একই জায়গায় বারবার ফিরে আসতেছে। এর কারণ হচ্ছে এই জায়গায় এমন কিছু আছে যেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না। হঠাৎ করে একটা চিৎকার শোনা গেল। হ্যাঁ, সেই এক্সপার্টকে ডেকে নিয়ে আসা হয়েছিল। সে চিৎকার করে ডাকতে শুরু করলো। রবিন নামের সেই এক্সপার্ট কিছু একটা খুঁজে পেয়েছে। এটা দেখার পর রুদ্র সেদিকে দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলো, রবিন, কি পেয়েছ? স্যার, আমার মনে হচ্ছে ওইখানে ভেতরে কিছু একটা আছে। এই মাটিটা অনেক ফাঁকা লাগতেছে, আর এখানকার মাটি অন্য মাটির মতো না। মনে হচ্ছে এই মাটিটা পরিবর্তন করা হয়েছে,
অর্থাৎ এখানকার মাটি সরানো হয়েছে, এরপর উপরে এসে অন্য জায়গার মাটি দেওয়া হয়েছে। এই মাটির সাথে তার পাশে থাকা মাটির মিল নেই। বলেছিলাম না এখানে অন্য কিছু চলতেছে, তাড়াতাড়ি যাও, সবাইকে নিয়ে আসো। সবাই জায়গাটা ঘুরে দেখতে হবে ভিতরে কী চলতেছে। ওকে স্যার, আমি এখনই যাচ্ছি। স্যার, আমার মনে হয় এখানে গর্ত করার আগে আমাদেরকে আগে চারপাশটা ভালো করে লক্ষ্য করতে হবে। যেহেতু একটা ক্যামেরা আছে, সেহেতু অন্য দিক দিয়ে ক্যামেরা থাকতে পারে। আমাদের আগে এই ক্যামেরাগুলো নষ্ট করতে হবে, না হলে তারা জানতে পেরে যাবে যে আমরা এখানে গর্ত করছি। আগে ক্যামেরা সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এটা তুমি অনেক ভালো কথা বলছো রবিন। আগে আমাদেরকে ক্যামেরাগুলো নষ্ট করতে হবে। এক কাজ করো, তুমি তোমার টিম নিয়ে এই জায়গায় গর্ত করতে থাকো, আমি দেখি এই জায়গায় কোনো ক্যামেরা পাওয়া যায় কিনা। আর আমাকে একবার হসপিটালে যেতে হবে। ওকে স্যার, আপনি খুঁজে দেখেন, এরপর আপনি হসপিটাল চলে যান, আমরা এই দিকটা দেখে নিচ্ছি। এই জায়গাটায় কি আছে সেটা আমি আপনাকে কালকের ভেতরেই জানাচ্ছি। আপনি শুধু কালকের মধ্যে এখানে কাউকে আসতে দিবেন না। রবিন, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এই জায়গাটা যখন একবার খুঁজে পেয়েছি, তাহলে এই জায়গায় কাউকে আসতে দিব না। তারা আসলে দরকার হয় নিজের জীবন সবার আগে দিয়ে দেব। তুমি নিশ্চিন্তে এই জায়গায় কাজ চালিয়ে যেতে পারো। তখন রুদ্র চারপাশটা আবারও খুঁজতে শুরু করলো এবং শেষ পর্যন্ত আরও একটা ক্যামেরা পেল সে ঘরের দরজার কাছাকাছি। সেখান থেকে ওই জায়গাটা খুব ভালো করে দেখা যায়। সে ক্যামেরাটা ওরা নষ্ট করে ফেললো। এরপর হসপিটালের দিকে যেতে শুরু করলো। হসপিটালে আয়াত তখন পাগলের মতন কান্না করছিল, চিৎকার করছিল নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলার পর কোনো মানুষের আর্তনাদ বর্ণনা করার মতো না। আয়াতের বাবা মা তখন পাশে দাঁড়িয়ে কান্না করছিল। নিজেদের মেয়ের এমন অবস্থা তারা মেনে নিতে পারছে না। তখন তিশা তাদের দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনারা যদি এরকম করেন তাহলে উনি সাহস পাবেন কি করে? ওনার এখন মেন্টালি সাপোর্টের প্রয়োজন। আপনারা যদি মানসিকভাবে ওনাকে কষ্ট দিতে থাকেন তাহলে উনি বাঁচবেন কি করে? আপনারা তাকে সাপোর্ট করুন।